আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসকবৃন্দ। আজকে সিনাস মেডিকেল একাডেমির রেসিডেন্সি ইন্টেনসিভ কেয়ার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর শাকিল হাসান, এমএসপিজে অর্থোপেডিক্স অন কোর্স। আমাদের সাথে আরও কয়েকজন আমাদের সিনাপস রেসিডেন্সির জনপ্রিয় মেন্টর রয়েছেন। তার মধ্যে আমাদের সকলের প্রিয় ডক্টর আবরার পায়াজ লাবিব ভাই, এমডি ফেজবি রেসিডেন্ট পালমোলজি ভাই আছেন। আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর এমডি সিরাজুল মনোয়ার আশফাক ভাই, ফেজ এ কার্ডিওলজি। আজকে আপনাদের ওরিয়েন্টেশন এবং গাইডলাইন সেমিনারে শুরুতে আপনাদের আমাদের যে রেসিডেন্সির এ টু জেড প্রিপারেশন এবং আমাদের ফ্যাকাল্টি কি কি আছে এ টু জেড আদ্যপান্ত আলোচনা করব। এরপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের সেশন শেষে কোশ্চেন করতে পারেন এবং চাইলে চ্যাট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আমি তাহলে এখন আমাদের গাইডলাইন সেশনে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। যদি কারো কোনো কিছু শুনতে অথবা স্লাইড দেখা না যায়, আপনি একটু কমেন্ট করবেন প্লিজ। আপনারা আজকে যারা আছেন আপনারা মূলত রেসিডেন্সি মানে যদিও নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে হয়, আপনাদের সেশন শুরু হয় পরবর্তী ইয়ারের, যেমন আমাদের নেক্সট রেসিডেন্সি সেশন শুরু হবে মার্চের 1 তারিখ থেকে। তার কারণে আমাদের মার্চ 2027 এটা হলো রেসিডেন্সি সেশন আর কি। এটা যদিও পরীক্ষা হয় নভেম্বরে 26-এর, 2026-এর। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনারা আহ, মূলত আমাদের বাংলাদেশে ক্লিনিক্যাল বা বেসিক সাবজেক্টে যারা যে সাবজেক্টগুলোতে আপনি ক্যারিয়ার করতে পারবেন, তার মধ্যে বাংলাদেশে স্বীকৃতি 3টা ডিগ্রি রয়েছে। একটা হলো ডিপ্লোমা অথবা এমপিল, একটা হলো রেসিডেন্সি যেটাতে আমাদের এমডিএমএস ফ্যাকাল্টি রয়েছে, আর এফসিপিএস পার্ট 1 আর কি, বা এফসিপিএস যেটা আমাদের মেডিসিন এবং সার্জারি দুইটাই। এখন আসলে আমরা যারা আজকে আপনারা এখানে আছেন সকলেই রেসিডেন্সি এক্সাম দিবেন। তো আমরা কেন রেসিডেন্সি দিব, নয় হোয়াই নট এফসিপিএস অর ডিপ্লোমা? যে কোনো ডিগ্রি এই বাংলাদেশের জন্য আসলে এফসিপিএস এবং এমডিএম যে কোনো ডিগ্রি হলে আপনি বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি নিজেকে কনসালটেন্ট এবং একজন স্পেশালিস্ট হিসেবে দাবি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এরপরও কেন মানে রেসিডেন্সিটা অনেকে খুবই মানে কেন পছন্দ করে, রেসিডেন্টে কেন এফসিপিএস এর তুলনায় একটু এগিয়ে রাখতে চায়? এর মধ্যে কিছু কারণ আছে, কিছু দুইটাতেই আপনার কিছু বেনিফিট, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। যেমন আপনার রেসিডেন্সি আমাদের 5 বছরের একটা লং কোর্স। এটার আপনার এই 5 বছরের মধ্যে আমাদের ফেজ এতে 2 বছর, আর হলো ফাইনাল ফেজ বিতে হলো 3 বছর। এবং এটা স্ট্রাকচার কোর্স কারিকুলাম, যেমন আপনার একটা নিয়মিত ক্লাস থাকে, আমাদের ব্লক ফাইনাল থাকে এবং স্যাররা তত্ত্বাবধান থাকে, এবং একটা লগ বুক আছে যে নিয়মিত লগ বুক ফিল আপ করতে হয়। যার কারণে একটা সুন্দর একটা একাডেমিক পরিবেশ থাকে, এবং যার কারণে ইদানিং মানে পরিবেশের কারণে পাশ রেটটা একটু বেশি থাকে। আবার যদিও পাশ রেটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সাবজেক্ট ওয়াইজ কিছু একটু ভেরি করে। কোনো সাবজেক্টের পাশ রেট একটু বেশি, কোনো সাবজেক্টের পাশ রেট একটু কম। আপনাদের সাবজেক্টের পাশ রেট এবং কোন সাবজেক্ট চয়েস করবেন এটা নিয়েও আমাদের, বিশেষ করে আপনাদের যখন এক্সামের আগে সাবজেক্ট চয়েসের আগে, বিশেষ করে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন রেসিডেন্সি, তখন আবার আমরা একটা সেশন নিব, ওখানে আপনাদের ডিটেলস বোঝানো হবে। টেনশনের কিছু নেই।
এরপর হলো বিশেষ করে রেসিডেন্সি যাদের বিসিএস পোস্টিং তাদের ক্ষেত্রে ডেপুটেশন পাওয়াটা সহজ, যেমন এফসিপিএস এর যারা বিসিএস পোস্টিং যারা গভর্নমেন্ট ট্রেনিং, ওনাদের এফসিপিএস এ বিভিন্ন জায়গায় পোস্টিং পাওয়া সো টাফ, কারণ আপনার সবগুলো মেডিকেলে তো আসলে আপনার ডিগ্রি ট্রেনিং কাউন্ট হয় না। এই কারণে দেখা গেছে একটা ইনস্টিটিউটে আপনার ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সরকারিতে কত মানে কত ট্রেনিং নিবে, ওইটুকু পোস্ট খালি থাকে না, সেক্ষেত্রে রেসিডেন্সি একটা বেস্ট অপশন, এটা বেস্ট অপশন থাকে। রেসিডেন্সি হইলে আপনার ইজিলি ডেপুটেশন আপনি চলে আসতে পারবেন কোর্সে, যার কারণে বিসিএস ট্রেনি বা গভর্নমেন্ট ট্রেনি যারা, এটা ওনাদের জন্য আসলে এটা খুব একটা বেস্ট চয়েস। And, এখানে কোশ্চেন হলো কেন আমি রেসিডেন্সি ক্যারিয়ার হিসেবে বেছে নিব। এই ক্ষেত্রে রেসিডেন্সি আগে বললাম এটা আপনাদের একটা সিস্টেমিক স্ট্রাকচার, একটা কোর্স কারিকুলাম, এবং এটা আপনার আমাদের মূলত এটা বিএমইউ প্রণীত একটা কোর্স কারিকুলাম। যেমন আপনার ফেজ রেসিডেন্সিতে আমাদের কেউ যদি একজন কার্ডিওলজিস্ট রেসিডেন্ট, সে ফেজ এতে থাকাকালীনই কার্ডিওলজির পাশাপাশি যেমন নিউরোলজিতে অনেকদিন প্লেসমেন্ট থাকে, পালমোলজিতে থাকে, নেফ্রোলজিতে থাকে, এবার রিউমেটোলজিতে থাকে, এন্ডোক্রাইনোলজিতে থাকে, এবং ইন্টারনাল মেডিসিনে থাকে, যার কারণে বিশেষ স্পেশালাইজ ইনস্টিটিউটে সে ট্রেনিংয়ের সুযোগ পায়, এবং একটা মানে অভিজ্ঞ একজন রেসিডেন্ট দক্ষ ক্লিনিশিয়ান হয়ে উঠতে পারে উনি। এবং আপনার ফেজ এতে মূলত বিভিন্ন সাবজেক্টের সাথে ওনাদের কয়েকটা প্লেসমেন্ট থাকে। ফেজ এতে আমরা জানি 2 বছরের, বাট ফেজ বিতে যে যে সাবজেক্টের মাদার সাবজেক্ট সেটাই কন্টিনিউ করতে হয়। 3 বছর ফেসবি, 3 বছর উনি সেটাই কন্টিনিউ করবে। যেমন আপনি সার্জারির ক্ষেত্রে বলি, সার্জারি করতে যারা মনে করেন মানে যে কোনো অর্থোপেডিক্সের ট্রেনিং, সে চাইলেই অর্থোপেডিক্স ফেজেতে আপনার সে অর্থোপেডিক্স করবে 6 মান্থ, এরপর হলো জেনারেল সার্জারি প্রায় 6 মান্থ, কোথাও 9 মান্থ করানো হয়, ক্যাজুয়ালিটি করে 3 মান্থের মতো, বার্ন প্লাস্টিক 3 মাসের মতো করে, ফিজিক্যাল মেডিসিন করে, ভাস্কুলার সার্জারি করে 1-2 মাসের মতো এরকম। যার কারণে আসলে ওনার বিভিন্ন বিষয়ে অনেকদিন একটা সুন্দর টেস্ট থাকার কারণে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে। এবং রেসিডেন্সির একটা সবচেয়ে সুবিধা হলো আসলে আমাদের যত কিছুই বলেন, এই ট্রেনিং পিরিয়ডে আমাদের ভালো একটা আমাদের এই সময় অনেকেই ম্যারিড থাকেন এবং তাদের ফ্যামিলি থাকে। আসলে কোর্সের পাশাপাশি যদি আপনার টাকা না থাকে, তো কোথাও ডিউটি করা অনেক কঠিন, সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট, নিজের চলার জন্য টাকা দরকার। এক্ষেত্রে রেসিডেন্সি আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তারদের মোটামুটি এখন আপনারা জানেন 35,000 টাকা করে, 35,000 টাকা করে দেওয়া হয় পার মান্থলি, এবং মাসের 5 থেকে 6 তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যেটা অন্যান্য কোর্সের ক্ষেত্রে দেখা গেছে 6 মাসে একসাথে টাকা দেওয়া হয়, বড় অনেক সময় আগে দেখা গেছিল 6 মাসও পাওয়া যেত না, 8-9 মাসে পাওয়া যেত। এক্ষেত্রে আপনার এই যে মাসিক একটা ভাতা প্রদান করে আপনাকে, এটা আপনার জন্য আপনার পার্সোনাল লাইফের জন্য এটি সহজ সহজ হয়। এরপরে পাশাপাশি যারা বিসিএস এ উত্তীর্ণ হয়েছেন, পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রি নিতে রেসিডেন্সি মানে আপনাকে দিতে হবে। এবং যারা বিসিএস তাদের ক্ষেত্রে আমি বলেছি যে কেন আসলে আপনারা মানে রেসিডেন্সি বিসিএস বা গভর্নমেন্ট ট্রেনিং যারা আপনাদের ক্ষেত্রে প্রয়োজন। আপনারা জানেন অলরেডি সিনাপসিস সিস্টেমে আমাদের কি কি বেস আছে, ইন্টেন্সিভ কেয়ার কোর্স, লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভেস, এর এক্সাম বেস উইথ এক্সাম সলভেস, অনলি এক্সাম বেস আছে, এগুলো আছে। আপনারা যারা আজকে আছেন তারা আপনারা সবাই ইন্টেন্সিভ কেয়ার করবেছেন। এখানে আসলে আমাদের রেসিডেন্সি আসলে আমাদের 5টা ফ্যাকাল্টি থাকে মূলত। যে 5টা ফ্যাকাল্টির মধ্যে আমরা জানি যে আমাদের মেডিসিন, মেডিসিন 5টা ফ্যাকাল্টির মধ্যে টোটাল সাবজেক্ট 5টা ফ্যাকাল্টির মধ্যে যেমন মেডিসিন রয়েছে, সার্জারি, বেসিক সাবজেক্ট, পিডিয়াট্রিক্স এবং ডেন্টিস্ট। এবং মেডিসিনে আমাদের মেডিসিন ফ্যাকাল্টিতে আমাদের 22 সাবজেক্ট রয়েছে, এবং সার্জারিতে 22, বেসিক সাবজেক্ট 10, বেসিকে 10 সাবজেক্ট রয়েছে, আমি পেডিয়াট্রিক্সে 8 সাবজেক্ট, এবং ডেন্টিস্টে 10 সাবজেক্ট রয়েছে। বেসিক, পেডিয়াট্রিক্স অ্যান্ড ডেন্টিস্ট সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। যেমন আপনার ফ্যাকাল্টিগুলো বেশিরভাগ প্রশ্নই আবার সেম, অর্থাৎ যে সাবজেক্টে আপনি পরীক্ষা দেন না কেন প্রিপারেশন অনেকটা একই রকম। যেমন আপনার সার্জারিতে যে গাইনিতে দিবেন এবং যে অর্থোপেডিক্সে দিবেন, আপনার প্রিপারেশন একই, বাট ফ্যাকাল্টি ওয়াইজ কিছু ভিন্নতা আছে। যেমন আমি আপনাদের ফ্যাকাল্টি মাস ডিস্ট্রিবিউশন নিয়ে যখন বলবো, ফ্যাকাল্টিতে কোন কোন সাবজেক্ট কোন ফ্যাকাল্টিতে আছে এগুলো সামনে বলবো, তখন আপনাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। যেমন আপনার যে যে মেডিসিন ফ্যাকাল্টি দিবে, তার ফ্যাকাল্টি যেমন যে যে অর্থোপেডিক্স ফ্যাকাল্টি দিবে, তার বেলিয়ান ল্যাব থেকে কোশ্চেন আসবে, ফ্যাকাল্টি কোশ্চেনগুলো। বাট অ্যানাটমি বেসিক সাবজেক্টগুলোর কোশ্চেন সেম থাকবে। সেম গাইনির ক্ষেত্রেও, গাইনিতে যারা দিবেন তাদের বেসিক সাবজেক্টের কোশ্চেন সেম থাকবে, অর্থোপেডিক্সের কোশ্চেনের সাথে মিল থাকবে, মানে অর্থোপেডিক্সেও যারা দিবে। বাট যে আপনার
গাইনি যেমন দত্ত, ওই যে ফ্যাকাল্টি থেকে 40 থেকে 50টা কোশ্চেন আসে, ওইগুলা ওই ফ্যাকাল্টি বিয়ে থেকে আসবে, যেমন গাইনির ক্ষেত্রে দত্ত থেকে আসে, অর্থোপেডিক্সের ক্ষেত্রে বেনিয়ান ল্যাব থেকে আসে 40 থেকে 50টা কোশ্চেন এমন। রেসিডেন্সির সিট আসলে আমাদের মূলত একটা হলো গভর্নমেন্ট, একটা হলো প্রাইভেট। গভর্নমেন্টের সাথে বিএসএমইউর কিছু সিট আছে, যেমন গভর্নমেন্ট ট্রেনি যারা বিসিএস, তারা মূলত গভর্নমেন্ট ট্রেনি, ওনাদের জন্য ফিক্সড কিছু সিট থাকে। ও এবং বিএমউর যারা যারা মেডিকেল অফিসার, বিএমইতে যারা আছেন পোস্টিং, তাদের জন্য কিছু আপনার সিট থাকে। এবং বেসরকারি হলো নন বিসিএস যারা, তাদের জন্য সিট থাকে। যেমন আমাদের ফ্যাকাল্টি অনুযায়ী 26 মার্চের ফ্যাকাল্টি অনুযায়ী আমাদের আহ, এই যে যত মেডিসিনে, যেমন আমাদের মেডিসিনে রয়েছিল কতটা, এই যে এই যে মেডিসিন রয়েছে 417টি, সার্জারিতে রয়েছে হলো আপনার 547টি, বেসিক সাবজেক্টে 158টি, পেডিয়াট্রিক্সে রয়েছে 132টি, আর আমাদের ডেন্টিস্ট হলো 83টি, মোট 1337টি। বাট এটা আপনার প্রতি ইয়ারে কম বেশি হয়ে থাকে, দিন দিন আসলে একটু বাড়তেছে সিট, 2 4টা 5টা এদিক সেদিক হয়। যেমন বেসরকারি সিটগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিযোগিতা কম্পিটিশন বেশি হয়। সরকারি সিটগুলোতে হয় কারণ ইদানিং আপনি জানেন যে 39 এবং 42 48 বিসিএস অনেক 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 ডক্টর নিয়োগ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এখন আসলে আগে যেরকম অনেকটাই সহজ ছিল, মানে গভর্নমেন্ট ট্রেনিদের রেসিডেন্সি, সেটাই একটু কম্পিটিশন এখন বেড়ে গেছে। ওই এসব মানে ডক্টরদের নিয়োগ, ম্যাক্সিমাম ডক্টর এখন গভর্নমেন্ট মানে বিশেষ সঙ্গে একটা স্পেশাল বিশেষে ট্রেনি যাওয়ার কারণে, ডক্টর যাওয়ার কারণে। এখন আসলে সাবজেক্ট চয়েস আমি আগে বলছি আপনাদের পরীক্ষার আগে আমাদের বিশেষ করে যখন আপনাদের ফর্ম ফিল আপ করবেন, তখন আপনাদের কিছু ক্লাস নেওয়া হবে, সেশন নেওয়া হবে সাবজেক্ট চয়েসের উপর, আসলে কোন সাবজেক্ট দিবেন, তখন আসলে ডিটেলস আলোচনা করবো। তবে এখন জাস্ট একটু আপনাদের বলছি, ফার্স্ট অফ অল আপনি দেখেন, আমি অলওয়েজ বলি, আপনার যে সাবজেক্ট মন চায়, যেটা আপনার কাছে পছন্দ লাগে, যেটা আপনার কাছে কাজ করতে ভালো লাগে, আপনি সেই সাবজেক্টে যাবেন। আসলে অনেকে বলে এই সাবজেক্টে গেলে টাকা বেশি, ওই সাবজেক্টে টাকা কম, ওই সাবজেক্টে, এগুলো আসলে ভুল কনসেপ্ট। আসলে আলহামদুলিল্লাহ ডাক্তাররা যেই যেই সাবজেক্টে আছে, সে যদি তার সাবজেক্টে ভালো করে, আমার সব সাবজেক্টে মোটামুটি ভালো, সবাই সুন্দরে চলতে পারে। কিন্তু আপনি যে গেছে, একজনে বলছে গেলেন, কিন্তু আপনি ট্রেনিং এ ঢুকার পর আপনার কাছে ভালো লাগতেছে না, আসলে তখন আপনার সময় টাইম সবই ওয়েস্ট, এবং ট্রেনিং কন্টিনিউ করতে পারবেন না, আপনি কোর্স ছেড়ে দিবেন। এই ক্ষেত্রে আসলে আগে থেকেই আপনার যেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট, আপনি সেই সাবজেক্টে যাবেন। এবং আরও অনেক কিছু ভ্যারি করে আপনার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, আসলে আপনার এই সাবজেক্টগুলো কোন ইনস্টিটিউশনে আসে, ইনস্টিটিউশনগুলোতে কেমন কাজ শেখা যায়, এরপর হলো আপনি কি ঢাকাতে থাকবেন না ঢাকার বাইরে, আপনার লোকেশন কোথায়, সেই অনুযায়ী সিট চয়েস, এবং এই সাবজেক্টের প্রতিযোগী কম্পিটিশন কেমন, আমি আসলে এই সাবজেক্টের জন্য এখন প্রিপেয়ার কিনা, এই অনেকগুলো জিনিস ডিপেন্ড করে। এখন রেসিডেন্সি প্রস্তুতির জন্য আমাদের করণীয় কি? ফার্স্ট হলো, আপনারা যারা এবিএস আছেন, আপনাদের কাছে এখন 8 থেকে প্রায় 9 মাসের মতো সময় আছে, এটা খুব ভালো সময়। এই ক্ষেত্রে আপনারা দুইটা কাজ করবেন, আমরা অলওয়েজ টপিক সিলেকশন আর হলো কোশ্চেন সলভ। টপিক সিলেকশন বলতে আমি দেখাবো আপনাদের রেসিডেন্সি বিগত মানে প্রত্যেকটা বছরে কিছু কোশ্চেন রিপিট করে, এবং কিছু টপিকস কমন টপিকস থেকে আসে, কিছু সেম হুবহুব সেম কোশ্চেন রিপিট করে, এগুলো, এবং আপনার কিছু নিউ টপিক থাকে। এবং রেসিডেন্সিতে এই কারণে আপনাদের টপিক মেন খুবই ইম্পর্টেন্ট। টপিক আপনার রেসিডেন্সির কোন টপিক্সটা ইম্পর্টেন্ট, কোনটা থেকে রিপিট আসে, কোনটা থেকে বেশি কোশ্চেন আসছে, এই টপিকগুলো বেশি বেশি করে পড়া এবং গুছিয়ে পড়া, এবং একটা স্ট্রাকচার ফরম্যাটে নিয়ে আসে আপনার বইতে, একটা ফরম্যাটে সবগুলো ইনফরমেশন গুছিয়ে নিয়ে, কারণ টপিক্স খুব ভালো মতো পড়া এবং বুঝে পড়া, কনসেপ্ট ক্লিয়ার করা। সাথে হলো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, ম্যাক্সিমাম কোশ্চেন প্রায় আপনার 40 থেকে 50% কোশ্চেন কিন্তু রিপিট করে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা। এখানে একটা ভালো কোশ্চেন, যেমন আমাদের ইয়েতে সিনাপসে আপনার কিওয়ার্ড আছে একটা, মানে যে কোনো একটা ভালো কোশ্চেন ব্যাংক নিয়ে আপনার ওখানে সলভ করা কোশ্চেনগুলো। ওরা আছেন আমাদের আসলে ফ্যাকাল্টি।
আচ্ছা, এখানে আচ্ছা, আমার এখানে কি ইয়েগুলো একটু এত বোল্ড হয়ে আসতেছে কেন? লাবিব ভাই, ভাইয়া আমারটা শেয়ার করব। আমার এখানে দেখছেন একটু এই সাবজেক্ট লিস্টগুলো একটু কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়ান আচ্ছা, আমারটা একটু হ্যাঁ, একটু শেয়ার আমার, করতে হবে। জি জি, আমাকে একটু তাহলে কো হোস্ট করে দিলে। আচ্ছা, হ্যাঁ মেহেদী ভাই আমাকে মনে হয় আছেন? হ্যাঁ আচ্ছা, সে আমারটা দেখা যাচ্ছে মনে হয় না। আমি স্টপ করতে হবে, হ্যাঁ আমি হ্যাঁ, আপনারা দেখা যাচ্ছে, আমি স্টপ করতেছি। জি জি, আপনি আমারটা দেখে বলেন, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে মনে হয় দেখা যাচ্ছে হ্যাঁ, ভালো জি করে। জি, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, ওকে, আপনি বলেন, আমি তাহলে চেঞ্জ করছি সেই অনুযায়ী। ঠিক আছে, তাহলে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাবজেক্ট লিস্টগুলো, যেমন মেডিসিন ফ্যাকাল্টিতে আমাদের যেসব সাবজেক্ট রয়েছেন, যেমন আপনার এই যে কার্ডিওলজি এবং চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিক, ডার্মাটোলজি, বিনারোলজি এবং এন্ডোক্রাইনোলজি, মেটাবলিজম, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, ইন্টারনাল মেডিসিন, মেডিকেল অনকোলজি, নেফ্রোলজি এবং নিউরোলজি। এদিক দিয়ে নিউক্লিয়ার মেডিসিন, অনকোলজি, প্যালিয়েটিভ মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অ্যান্ড সাইকিয়াট্রিক, পালমোলজি, রেডিয়েশন অনকোলজি, রিউমাটোলজি, ট্রান্সফিউশন মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড জিরিয়াট্রিক মেডিসিন। এগুলো আমাদের মেডিসিন ফ্যাকাল্টি। এখন নেক্সট আমাদের রয়েছে সার্জারি ফ্যাকাল্টি। সার্জারি ফ্যাকাল্টি তো আমাদের কয়টা, 22টা সাবজেক্ট, আমাদের মেডিসিনও 22টা সাবজেক্ট। যেমন সার্জারি ফ্যাকাল্টিতে এমএসএ এই যে কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি, কোলেটাল সার্জারি, কমিউনিটি অপথলমোলজি, ফিটো ম্যাটার্নাল মেডিসিন, জেনারেল সার্জারি এবং গাইনোকোলজি, অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি, নিউরো সার্জারি, অবস্ট্রিকটিক অ্যান্ড গাইনোকোলজি, অপথলমোলজি এবং অর্থোপেডিক সার্জারি। এরপর রয়েছে আপনাদের অটোডাইরেঙ্গোলজি এবং পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, সার্জিক্যাল অনকোলজি, থোরাসিক সার্জারি, ইউরোলজি, ভাস্কুলার সার্জারি। সার্জারি ফ্যাকাল্টি বাট এমডি ডিগ্রি কাউন্ট করা হয়, এগুলো কিন্তু সার্জারি ফ্যাকাল্টির পড়ার মতোই পড়া। সেক্ষেত্রে 3টা ডিগ্রি রয়েছে, যেমন অ্যানাস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, রেডিওলজি অ্যান্ড ইমাজিং। টোটাল 22টা সাবজেক্ট হলো সার্জারি ফ্যাকাল্টি। এখন আসলে আমাদের বেসিক ফ্যাকাল্টি। বেসিক ফ্যাকাল্টিতে আমাদের রয়েছে এমডিতে যেমন বায়োকেমিস্ট্রি, ফরেন্সিক মেডিসিন, ইমিউনোলজি, ল্যাবরেটরি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, ফিজিওলজি, ভাইরোলজি। এমএসসি রয়েছে আমাদের অ্যানাটমি আর কি। এরপর আমাদের পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির কিছু এমডি কোর্স রয়েছে, যেমন নিওনেটোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট, পেডিয়াট্রিক্স, এরপর পেডিয়াট্রিক রিউমাটোলজি। এরপর আমাদের যেমন এই যে কি কি সাবজেক্ট আমাদের এখানে রয়েছেন, যেমন এই যে আমাদের পেডিয়াট্রিক্স এমডিতে কোন ইনস্টিটিউটে কতটুকু সিট। যেমন আমরা বলছি পেডিয়াট্রিক প্যাকেজে 132টা সিটের মতো। তার মধ্যে আপনার এই যে আমাদের ডিসিপ্লিন, যেমন নিউরোটোলজি, এটা আমাদের কোন কোন প্রতিষ্ঠানে আপনি চয়েস দিতে পারবেন, এই যে গভর্নমেন্ট ট্রেনিং, বিএমএম, ডিফেন্স যারা, এদের জন্য একটা সিট, আর প্রাইভেটের জন্য কতটা সিট। যেমন এই যে নিউরোটোলজি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য একটা সিট, বা বিএমওতে যারা আছে তাদের জন্য একটা সিট। আর প্রাইভেট ট্রেনিংদের জন্য সেখানে হলো 7টা সিট। আর ঢাকা মেডিকেল কলেজের ক্ষেত্রে দেখেন, নিউরোলজির গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য একটা সিট রয়েছে, প্রাইভেট ট্রেনিংদের জন্য রয়েছে হলো 3টা সিট। এরপর আপনার দেখেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ দ্য চাইল্ড হেলথ, সেখানে গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য কোনো ইনস্টিটিউট নেই, প্রাইভেটদের জন্য 3টা সিট রয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আপনার গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য একটা সিট, আর প্রাইভেট ট্রেনিংদের জন্য 2টা সিট। এরকম আপনি দেখেন পেডিয়াট্রিক কার্ডিওলজিতেও সেম। বিএমওতে এই ক্ষেত্রে দেখেন বিএমওতে রয়েছে আপনার গভর্নমেন্টের জন্য 4টা, প্রাইভেটদের জন্য 4টা। আবার আপনার ন্যাশনাল এনআইসিবিডিতে সেখানে একটা একটা গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য একটা, বা বিএমও ট্রেনিংদের জন্য একটা, প্রাইভেট ট্রেনিংদের জন্য একটা। এরকম আপনি সবগুলো সাবজেক্টে এই যে আপনারা দেখে নিন, পেডিয়াট্রিক হেমাটোলজি অনকোলজিতে যে দেখেন যে বিএমওতে নেই,
বাট গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য নেই, প্রাইভেট ট্রেনিংদের জন্য আছে। এবং পেডিয়াট্রিক নিউরোলজি, এবার পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক রিমোটোলজি এগুলো আছে। নেক্সট আপনারা আমাদের আরো কিছু ফ্যাকাল্টি আছে, আমি দেখাচ্ছি। যেমন পরবর্তী ফ্যাকাল্টি যে পেডিয়াট্রিক্স এর, এবং পেডিয়াট্রিক্স দেখেন এখানে আপনারা এগুলো ওই যে দেখে নিন এই সিটগুলো, এগুলো অনেক সময় ভ্যারি করে, অনেক সময় সিট 2-3টা কমে ভাড়ে এমন হয় আম, প্রত্যেক ইয়ারে। এমনি ম্যাক্সিমাম একটা অ্যাভারেজ রেঞ্জে এমন থাকে। এই যে এখানে পেডিয়াট্রিক্স সিট, এরপর এখন ফ্যাকাল্টি হলো আমাদের যে প্যারাক্লিনিক্যাল যে ফ্যাকাল্টিগুলো, বেসিক সায়েন্স অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স যেটা। এখানে দেখেন আমাদের বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে যেখানে আর্ম ফোর্সে কোনো গভর্নমেন্ট ট্রেনিংয়ের জন্য কোনো ইয়ে নেই, সিট নেই। আর্ম ফোর্স মেডিকেলে বা প্রাইভেট ট্রেনিংয়ের জন্য 2টা আছে। বাট বাংলাদেশ মেডিকেল বিএমইউতে আবার দেখা গেছে গভর্নমেন্ট ট্রেনিংয়ের জন্য বিএমইউ যারা তাদের জন্য 5টা, আর হলো প্রাইভেট ট্রেনিংয়ের জন্য 3টা। এবং ঢাকা মেডিকেলে আবার গভর্নমেন্ট ট্রেনিংয়ের জন্য 3টা, প্রাইভেট ট্রেনিংয়ের জন্য 2টা। বা স্যার সলিমন মেডিকেলে আবার গভর্নমেন্ট ট্রেনিংয়ের জন্য নেই, বাট আবার প্রাইভেট ট্রেনিংয়ের জন্য 5টা রয়েছে। এরকম ল্যাবরেটরি মেডিসিনের ক্ষেত্রে দেখেন সেম, মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও দেখেন এরকম প্রতিষ্ঠানগুলো, এবার ফার্মাকোলজির ক্ষেত্রেও দেখেন কয়েকটা প্রতিষ্ঠান। নেক্সট আমাদের আহ, পরবর্তী ভাই, আলামিন ভাই, এই যে ডেন্টিস্ট। ডেন্টিস্ট্রি। হ্যাঁ, ডেন্টিস্ট যারা আছে দেখেন আপনাদের এমডি ফ্যাকাল্টির ওরাল ম্যাক্সিফেসিয়াল প্যাথোলজি, এখানে গভর্নমেন্টের জন্য 3টা, প্রাইভেটদের জন্য হলো একটা। আবার ডেন্টাল ফার্মাকোলজি, ওরাল অ্যানাটমি, দেখেন ডেন্টাল মেটেরিয়াল, এরপর হলো পেরি অডন্টোলজি, এগুলো সব প্রাইভেটদের জন্য সেট, গভর্নমেন্টের জন্য সেম, বাট এগুলো সব বিএমইউতে আছে, আর অন্য কথা না। এরপর আপনাদের ওরাল ম্যাক্সিফেসিয়াল সার্জারি, এই সিটগুলো দেখেন। এরপর হলো আপনার অর্থোডন্টিস্ট, এগুলো দেখেন এই যে বিএমওতে, এগুলো আপনারা একটু দেখে নেন। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এবং এন্ডোডন্টিস্ট, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি এবং প্রোস্থোডন্টিস্ট। এই প্রোস্থোডন্টিস্টটা আসলে বিএমওতে, এগুলো ম্যাক্সিমাম একটু বিএমওতে কয়েক বছর হয়েছে খুলছে, যার কারণে এগুলো ম্যাক্সিমাম মানে সিটে বিএমওতে পাবেন আপনার আর কি, অন্য প্রতিষ্ঠানে এখনো ব্রাঞ্চ খোলা হয়নি। নেক্সট পরবর্তীতে আমাদের রয়েছে হলো মেডিসিন ফ্যাকাল্টি, যে মেডিসিন এমডি, যেখানে কার্ডিওলজির ক্ষেত্রে কার্ডিওলজি গভর্নমেন্টে নিয়ে যারা তাদের আর্ম ফোর্সে আসলে সিট নেই, বা প্রাইভেট মেটেরিয়ালদের জন্য আছে। আবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমওদের জন্য, গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য বিএমওতে 9টা সিট রয়েছে কার্ডিওলজির ক্ষেত্রে, এবার প্রাইভেট ট্রেনিংদের জন্য 7টা। এরপর আপনার জানেন চিটান মেডিকেল আছে, ঢাকা মেডিকেল, এবার ইব্রাহিম মেডিকেল। মনে রাখবেন প্রাইভেট মেডিকেল যেখানে প্রাইভেট ট্রেনিং হয়, প্রাইভেট মেডিকেল, প্রাইভেট ইনস্টিটিউট যেখানে, যা ওগুলোতে গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য কোনো সিট থাকে না। আমি সেটাও নিয়ে আসবো, কোন কোন প্রতিষ্ঠানগুলোতে নেই। যেমন এখানে 2টা আছে, ইব্রাহিম মেডিকেল, খাজা ইউনুস, এখানে গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য কোনো সিট নেই, বাট প্রাইভেট ট্রেনিংদের জন্য সিট আছে। আপনার যে এনআইসিবিডিতে আছে 8টা সিট গভর্নমেন্টের জন্য, 7টা হলো আপনার প্রাইভেট ট্রেনিংদের জন্য। এবার সাইকেট্রির ক্ষেত্রে দেখেন কয়টা, 3টে ইনস্টিটিউটে সাইকেট্রিকে আপনার সিট দিতে পারবেন, বিএমইউ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল, এগুলোতে দিতে পারবেন। মানে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকেট্রিক, এই ক্ষেত্রে বিএমইউতে দিতে পারবেন অনলি। এবার মেডিসিন, আপনি ইন্টারনাল মেডিসিন দেখেন, ইন্টারনাল মেডিসিনের যে সিটগুলো আপনার ঢাকা কোথায় কোথায় আছে দেখেন, ঢাকা মেডিকেল, চিটাগাং, বারডেম, এরপর হলো ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল। রিউমাটোলজির ক্ষেত্রে আর্ম ফোর্স ইনস্টিটিউটে দিতে পারবেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি দিতে পারবেন। এরপর হলো রেডিয়েশন অনকোলজি, এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল দিতে পারবেন। পিলেটিভ মেডিসিন শুধু বিএমইউতে দিতে পারবেন। এবার দেখেন, সরি, যে ফ্যাকাল্টি মেডিসিনের ক্ষেত্রে আপনার ডার্মাটোলজি অ্যান্ড বিনারোলজি, এগুলোর ক্ষেত্রে যে আর্ম ফোর্স মেডিকেল আপনি দিতে পারবেন। যদিও আর্ম ফোর্স মেডিকেল ম্যাক্সিমাম আর্ম ফোর্সের ম্যাক্সিমামই সিটে থাকে না গভর্নমেন্ট ট্রেনিংয়ের জন্য। বিএমএতে আপনি দিতে পারবেন, চিটাং মেডিকেলে দিতে পারবেন, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, স্যার সলিমুল্লাহ, সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজে দিতে পারবেন। এবার এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিজমের ক্ষেত্রে আর্ম ফোর্স মেডিকেল দিতে পারবেন, বারডেমে দিতে পারবেন, বাংলাদেশ বিএমওতে দিতে পারবেন, ঢাকা মেডিকেল দিতে পারবেন, রংপুর মেডিকেল দিতে পারবেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল দিতে পারবেন। ইমার্জেন্সি মেডিসিন শুধু বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আছে। মেডিকেল অনকোলজি শুধু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল এখানে আছে। নেক্সট যে ট্রান্সমিশন মেডিসিন দেখেন 2টা প্রতিষ্ঠানে আছে, বিএমইউ এবং ঢাকা মেডিকেল কলেজ। পালমোলজি রয়েছে আপনার ঢাকা মেডিকেল, বিএমইউ এবং ঢাকা মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিজ অ্যান্ড হসপিটাল। হ্যামাটোলজির ক্ষেত্রে 2টা ইনস্টিটিউট, চিটাং মেডিকেল কলেজ আর হলো বা বিএমইউ। গ্যাস্ট্রোন্টারোলজির ক্ষেত্রে দেখেন আর্মফোর্স মেডিকেল আছে, বারডেম আছে, আপনার বিএমইউ আছে, চিটাং মেডিকেল আছে, ঢাকা মেডিকেল আছে, ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার আছে, রংপুর মেডিকেল আছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আছে।
এবার আসেন মেডিসিন, সাইকিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে, সাইকিয়াট্রিক ফিজিক্যাল মেডিসিন, মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এই ক্ষেত্রে দেখেন আর্ম ফোর্সে আছে ফাইভেটারিদের জন্য। আর এটা শুধু 4টে জায়গায় আছে বাংলাদেশে এখনো, আর কোথাও খোলা হয় নাই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন মানে রেসিডেন্সি আর কি। সেটা সিটার মেডিকেল আছে আপনার তিনটা তিনটা চারটা, বিএমইউতে আছে চারটা চারটা, ঢাকা মেডিকেল আছে তিনটা তিনটা, সরোদি মেডিকেল কলেজ আছে দুইটা আর একটা। নিউরোলজির ক্ষেত্রে দেখেন, নিউরোলজির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো আছে আপনার আর্ম ফোর্স, বিএমইউ, চিটাং মেডিকেল, ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, ন্যাশনাল নিউরো সায়েন্স আর কি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল আছে। গ্যাস্ট্রিক জেরিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে শুধু বিএমইউ এবং নিউক্লিয়ার মেডিসিন, এই দুইটা আপাতত বিএমইউতে আছে, আর কোথাও নাই। নেক্সট, এই যে অনকোলজির ক্ষেত্রে দেখেন, অনকোলজি আমরা 4টা ইনস্টিটিউটে দিতে পারবো। দেখেন বাংলাদেশ মেডিকেল, বিএমইউ, ঢাকা মেডিকেল, খাজা ইউনুস, আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ যেটা আর কি, রাজশাহী মেডিকেল কলেজ, এরপর হলো নেফ্রোলজি, আরামপুরস, বিএমইউ, চিটাং মেডিকেল, ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য কিডনি ডিজিজ। হেপাটোলজির ক্ষেত্রে হলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এই যে আপনার সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে দেখেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং, মানে সার্জারি ফ্যাকাল্টি বাট কোর্স হলো এমডি আর কি। রেডিওলজি ইমেজিং ক্ষেত্রে আপনি দেখেন প্রতিষ্ঠানগুলো দেখে নেন, আর্মফোর্স মেডিকেল, এরপর হলো বারডেম, বিএমইউ, ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, রাজশাহী মেডিকেল কলেজ, সার্সিলমির মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন দিতে পারবেন আপনার হলো 4টা ইনস্টিটিউটে, যেমন আর্মফোর্স মেডিকেল, বারডেম বিএমইউ এবং ঢাকা মেডিকেল কলেজ। অ্যানাস্থেসিওলজির ক্ষেত্রে দেখেন আপনি বারডেম, বিএমইউ, চিটাং মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এরপর হলো আপনার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। নেক্সট আমাদের সার্জারি ফ্যাকাল্টিতে যেমন অর্থোপেডিক সার্জারি ক্ষেত্রে দেখেন, অর্থোপেডিক সার্জারি ক্ষেত্রে আর্মফোর্স মেডিকেল কলেজে আছে, এরপর বাংলাদেশ মেডিকেল, বিএমইউতে আছে, আপনার চিটাং মেডিকেল কলেজে আছে, এরপর হলো আপনার ঢাকা মেডিকেল কলেজে আছে, নিটোরে আছে, এবং রংপুর মেডিকেল কলেজে আছে, সিলেট এমএজি ওসমান মেডিকেল, এগুলোতে আপাতত আর কোথাও দিতে পারবেন না। এবং অপথলমোলজি হলো আপনার এই যে আর্মফোর্স মেডিকেল ইনস্টিটিউট আছে, বারডেমে আছে, বিএমইউতে আছে, চিটাং মেডিকেল কলেজে আছে, ঢাকা মেডিকেল কলেজে আছে, এরপর ইনস্টিটিউট অফ দ্য কমিউনিটি অফ অপথলমোলজি চিটাং, এরপর ইসলামিক আই ইনস্টিটিউট হসপিটাল ঢাকা, এই যে ফার্মগেটের যেটা লায়ন আই ইনস্টিটিউট অফ দ্য হসপিটাল ঢাকা, এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি ঢাকা, স্যার সলিমন মেডিকেল কলেজ, এগুলোতে সিট আছে। নেক্সট আমাদের নিউরো সার্জারি, যেমন নিউরো সার্জারি আপনার আর্মফোর্সে আছে, বিএমইউতে আছে, চিটাং মেডিকেল কলেজে আছে এবং ঢাকা মেডিকেল কলেজে আছে, এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল আছে, রংপুর মেডিকেল কলেজে আছে। এরপর দেখেন আমাদের সার্জারি ফ্যাকাল্টির অবস্ট্রাকটিভ এন্ড গাইনোকোলজি, এটা আর্মফোর্স মেডিকেল দিতে পারবেন সিট, আপনি বারডেমে দিতে পারবেন। এই যে দেখেন পাশে কারা কারা দিতে পারেন, গভর্নমেন্ট ট্রেনিং কয়টা সিট, প্রাইভেট ট্রেনিং কয়টা সিট, এগুলো আছে পাশে দেখেন। চিটাং মেডিকেল আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, এরপর হলো ইনস্টিটিউট অফ দ্য চাইল্ড অ্যান্ড মাদার হেলথ আছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ আছে, রাজশাহী মেডিকেল কলেজ, রংপুর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমন মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ। এই যে আমাদের সার্জারি ফ্যাকাল্টির। নেক্সট আমাদের লাইভ বাই নেক্সট। এই যে অটোল্যারিঙ্গোলজি, জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অটোলাইনকোলজি আপনার আর্মফোর্স মেডিকেল কলেজ আছে, বাংলাদেশ মেডিকেল, বিএমইউ, চিটাং মেডিকেল, ঢাকা মেডিকেল আছে, আপনার এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য ইএনটি তেজগাঁও যেটা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আছে, স্যার সলিমন মেডিকেল, সিলেট এমএজি ওসমান মেডিকেল। ইউরোলজির ক্ষেত্রে দেখেন আপনি আর্মফোর্স, বারডেম, বিএমইউ, চিটাং মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য কিডনি মানে নিকডু আর কি, অ্যান্ড ইউরোলজি, রংপুর মেডিকেল, স্যার সলিমন, সিলেট এমএজি ওসমান। এরপর আপনার সার্জারি ফ্যাকাল্টির মধ্যে রয়েছে ভাস্কুলার সার্জারি, দেখেন দুইটা ইনস্টিটিউট আছে সার্জারি, শুধু আপনি ভাস্কুলার সার্জারি বিএমইউতে আর হইলো এনএসিডি দিতে পারবেন। কার্ডিও অ্যান্ড থোরাসিক আছে দেখেন কত 6টা ইউনিট আছে, এই যে আর্মফোর্স বা বিএমইউ, চিটাং মেডিকেল, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ডিসেন ইনস্টিটিউট, এরপর হলো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আছে, এরপর হলো এনএসিডিতে আছে। থোরাসিক সার্জারি শুধু ঢাকা মেডিকেল আর হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য সিএসডিজ এন্ড হসপিটাল আছে। সার্জিক্যাল অনকোলজি দুইটা ইনস্টিটিউট আছে, একটা হলো বিএমইউ, একটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য ক্যান্সার রিসার্চ হসপিটালে আর কি। কমিউনিটি অপথলমোলজি বাংলাদেশ মেডিকেলে আছে, ফিটো ম্যাটারনাল মেডিসিন এগুলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছে। এরপরও আপনার নেক্সট আমাদের সার্জারি ফ্যাকাল্টির পেডিয়াট্রিক সার্জারি 3টে ইনস্টিটিউট আছে দেখে নেন, এই যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ। জেনারেল সার্জারি ক্ষেত্রে আপনি দেখেন আর্মফোর্স আছে, বারডেম আছে, চিটাং মেডিকেল আছে, বিএমইউ আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, খাজা ইউনুস আছে, ময়মনসিংহ মেডিকেল আছে, রাজশাহী মেডিকেল আছে, রংপুর মেডিকেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আছে, স্যার সলিমন মেডিকেল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল। গাইনোকোলজিক্যাল অনকোলজির মধ্যে বিএমইউ আছে। কোলেট্রাল সার্জারি ক্ষেত্রে অনলি বিএমইউ তে সিট আছে, এবং কোলেট্রাল সার্জারি আর্মফোর্সও আছে, এখানে যদিও আসে নাই আর্মফোর্সও দুইটা সমান না, আর্মফোর্সে করে নাই, অনলি শুধু ইয়াতে আছে, বিএমইউ তে আছে। রেসিডেন্সি এক্সামের ফরম্যাটটা একটু জানেন, আমাদের রেসিডেন্সি এক্সামের ফরম্যাটটা আসলে কেমন হয়। আমরা জানি টোটাল 200 মার্কের এক্সাম হয় এখানে। 200 মার্কের এক্সামের মধ্যে 180টা থাকে এমসিকিউ আর মানে মাল্টিপল চয়েস অফ কোশ্চেন, আর 20টা থাকে হলো সিঙ্গেল বেসড আনসার। ডিউরেশন সময় থাকে আমাদের 3 ঘন্টা।
3 ঘন্টার মধ্যে মানে 180 মিনিট, তার মানে কোশ্চেন হলো আমাদের 200 মার্কের, 200টা কোশ্চেন থাকবে। 200 মার্কের 200টা কোশ্চেন, 200টা কোশ্চেনের তার মানে আপনি একটা কোশ্চেনের সময় পাচ্ছেন 54 সেকেন্ড করে, এমন পড়ে। তাহলে আপনার 1 মিনিটও পাচ্ছেন না একটা কোশ্চেনে। সেই ক্ষেত্রে আমাদের যেমন 180টা কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো, সেগুলোতে আমাদের ট্রু ফলস থাকে। আর একটা মানে একটা কোশ্চেনে 5টা বাঞ্চ থাকে, ABCDE। এরপর হলো আমাদের পজিটিভ মার্ক, পজিটিভ মার্ক পার স্টেম, মানে একটা কোশ্চেনের পার স্টেমের জন্য 0.2 করে, 0.2 করে হলে তাহলে আমরা 5টা স্টেমের জন্য 1 মার্ক। আর আমাদের যদি ইনকারেক্ট হয় তাহলে একটা স্টেপের জন্য 0.05 নেগেটিভ মার্ক। তাহলে 0.05 হলে আমাদের একটা কোশ্চেনে থাকে হলো 5টা স্টেম। তাহলে আপনি 0.05 দিয়ে যদি ইন্টু 5, একটা স্টেমের জন্য যদি 0.05 হয়, তাহলে 5টা স্টেমের জন্য আমাদের আসে 0.25। তার মানে একটা কোশ্চেন যদি আপনি ফুল হুবহু একটা এমসিকিউ যদি ভুল করেন, তাহলে 0.25 আপনার নেগেটিভ মার্ক হবে। যদি এরকম আপনি একটা হুবহুব 4টা কোশ্চেন ভুল হয়, হুবহুব সব সব স্টেম 4টা কোশ্চেনে ভুল হয়, সেক্ষেত্রে আপনার 1 মার্কস কাটা যাবে। তো মনে রাখবেন, আসলে আপনি যদি একটা কোশ্চেনের সবগুলো ট্রু দাগান, তাহলে আপনার 2টা কোশ্চেন স্টেম আপনার হবে মিনিমাম। অনেক সময় 3টা হয়, মানে একটা কোশ্চেনের। তার মানে আপনার নেগেটিভ মার্ক হওয়ার সম্ভাবনা একেবারে রেয়ার, নেগেটিভ হয় না। আপনি যদি আন্দাজে সব টুও দাগে আসেন বা ফলসও দাগে আসেন, এরপর আপনার কিছু মার্ক হইলেও থাকে। যার কারণে এই যে একটা নেগেটিভ মার্ক, আমি মাঝে মধ্যে বলি এটা বলার দরকার না, কিন্তু যদি একটা ফরম্যাট আছে বলা উচিত। কারণ এটা চিন্তা করে অনেকে কোশ্চান, যদি এটা চিন্তা করে আপনি কোশ্চান রেখে আসবেন না, অবশ্যই দাগিয়ে আসবেন। এটা একটা ভুল কনসেপ্ট, বুঝছেন? এটা দাগিয়ে আসবেন আপনারা, কি সব কোশ্চান দাগে আসবেন। নেগেটিভ মার্ক আছে এই চিন্তা করে একটা কোশ্চেনও ছাড়বেন না। এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ যে 180টা কোশ্চেন, সেগুলোতে নেগেটিভ মার্ক আছে, বাট 20টা যে এসবিএ কোশ্চেন আসে, এই এসবিএ কোশ্চেনগুলোতে আপনার কোনো নেগেটিভ মার্ক নেই। ভাই আগের এটি ইয়েতে একটু যান, প্রিভিয়াস। হ্যাঁ, ও মোটামুটি আমাদের এটা শেষ। হ্যাঁ ভাই, ঠিক আছে, নেক্সট। এখন আমাদের এই যে আমি মোটামুটি বলে ফেলছি আপনাদের, এবং প্রত্যেকটা কোশ্চান আপনি যেমন এমসিকিউ যখন আপনি দাগাবেন, এমসিকিউ রাখবেন না যে আমি এখন একটা স্টেম খালি রাখি, 2টা দাগাই পরবর্তীতে আসি, নেক্সট টাইমে সেকেন্ড টাইমে আপনি দাগাবো, এটা ভুল। আপনি সময় পাবেন না, এই কারণে একবারে আপনি দেখিয়ে দাগিয়ে চলে যাবেন। বুঝতে পারেন? যেটা মনে হচ্ছে আপনার কাছে সঠিক হবে ওটাই দাগে ফেলবেন, যেটা মনে হচ্ছে ওইটাই দাগাবেন। এবং এইখানে দেখেন আমাদের ইনস্টিটিউটের একটা লিমিটেড সিট থাকে গভর্নমেন্ট এবং প্রাইভেট ট্রেনিংয়ের ক্ষেত্রে, এটা একটা সমস্যা রেসিডেন্সিতে। আপনি এই কারণে আপনার খুব টপ ভালো একটা স্কোরের মধ্যে থাকতে হবে, শুধু পাস করলে হবে না। যেমন রেসিডেন্সিতে যদিও স্পেসিফিক কোনো পাস মার্ক নেই, কিন্তু যদি তবুও অনেকে বলে যে 200 মার্কের মধ্যে 120 মার্ক হলো পাস মার্ক। মোটামুটি আসলে পাস মার্ক আপনার পাস আপনার চান্স পাওয়া নির্ভর করে না আপনার, কারণ সিট আছে। মনে করেন আপনি, আমি একটা এক্সাম্পল দিই, আপনাকে অর্থোপেডিক্সে, অর্থোপেডিক্সের টোটাল সিট আছে আপনার প্রাইভেটদের জন্য 18 থেকে 20টার মতো, গভর্নমেন্ট ট্রেনিংদের জন্য 18 থেকে 20টা। এখন আপনি 120 না, দেখা গেছে অর্থোপেডিক্সে আপনি এই যে সিটগুলোতে থাকতে হলে আপনার মিনিমাম যে একবার সর্বশেষ 155 থেকে 60 থাকতে হবে, মিনিমাম 160-এর উপর আপনার মার্ক থাকতে হয়। এক্ষেত্রে 120, 30, 40 পাইলে আপনার কোনো লাভ চান্স হবে না। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্ট যেগুলোতে তুলনামূলক কম্পিটিশন কম, আপনার সেগুলোতে আপনার দেখা গেছে আপনি 130, 40 পাইলেও চান্স পাবেন। এই কারণে আসলে আপনি যে 120 মানে 20, 25 মার্ক পাইলে চান্স পাবেন, এটা কোনো স্পেসিফিক কোনো ফিক্সড মার্ক নেই, যেটা আমাদের এসসিপিসি আছে, আপনি 210 মার্ক পাইলে আপনি পাস। এই ক্ষেত্রে আপনার টপ স্কোরার হতে পারে, হবে ওই সাবজেক্টের। ওই যে 20 জন বা 20 জন 10 জন যতজন সিট আছে, ওই 10টা সিটের আপনার মধ্যে আপনি থাকতে হবে, তাহলে আপনি চান্স পাবেন। তবুও এরপরও দেখা গেছে অনেকে এমন, গভর্নমেন্ট গভর্নমেন্ট সিটগুলোতে এমন হয় কিছু সাবজেক্টে যে আসলে সিট খালি যায়। সিট খালি অন্যতম কারণ হলো যে আসলে আপনি একটা মিনিমাম স্কোর না পাইলে আপনাকে আসলে নিবে না রেসিডেন্সি। এক্ষেত্রে অনেকে বলে 120-30 এমন থাকতে হয়, না বলে আর কি, বাট এটা কোনো স্পেসিফিক না। এখন আসলে আমাদের রেজিস্ট্রেশন ফি কত? রেজিস্ট্রেশন ফি আসলে 7,000 টাকা নেওয়া হয় আর কি। আমরা নেক্সট, এই যে পরীক্ষা অবতীর্ণ হওয়ার যোগ্যতা, আপনি পরীক্ষায় মানে কবে দিতে পারবেন? ফার্স্ট অফ অল হলো আপনি এমবিবিএস বা বিডিএস পরীক্ষা শেষ হওয়ার পরে 1 বছর পর আপনি দিতে পারবেন। মানে 1 বছর কতটুকু সময়? যেমন আমি আপনাকে বলি, যারা 27 মার্চে পরীক্ষা দিবেন, রেসিডেন্সি 27 যারা ঢুকবেন, আপনাদের 2026-এর, যাদের 26-এর মধ্যে ইন্টার্ন কমপ্লিট হয়ে গেছে, ট্রেনিং, ইন্টার্নি ট্রেনিং যে যাদের 26-এর মধ্যে, 26শে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে গেছেন, আপনারাই এবার রেসিডেন্সি দিতে পারবেন। আমার কথা বুঝছেন কিনা? যাদের 2026-এর ফেব্রুয়ারির মধ্যে ইন্টার্নি শেষ হয়ে যাবে, তারাই 27শে মার্চ মানে 7 নভেম্বর, এবারে 26শে নভেম্বর যে পরীক্ষাটা, মানে সেশন হলো আপনার মার্চ 2027। আপনারা আহ, এই যারা 26শে ফেব্রুয়ারির মধ্যে ইন্টার্নি শেষ করবেন, তারাই পরীক্ষা বসতে পারবেন।
কথা ক্লিয়ার? 26 মানে ফেব্রুয়ারির মধ্যেই, ফেব্রুয়ারি 28 তারিখের ভিতরে যদি আপনি ইন্টার্নি শেষ হয়। আমাদের সেশন শুরু হয় আমি বলছি মার্চের 1 তারিখ থেকে। জি, কে কিছু বলতেছেন? ঠিক আছে, আমি বলতে এরপর হলো, যেমন আপনার আমাদের পরীক্ষা কখন হয়? পরীক্ষা শুরু হয় আপনার মার্চ নভেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক বা থার্ড উইক, যে কোনো এক সপ্তাহের মধ্যে শুক্রবারে হয়। আপনার বিশেষ করে শুক্রবার 9টা থেকে শুরু হয়, এমন 9টা 10টা 11টা 12টা 3 ঘন্টা। এরপর হলো পরীক্ষা আসলে ওই দিন বিকাল সন্ধ্যার দিকে দিয়ে দেয়, বিশেষ করে রাত 8টা 9টা এমন বাজে, বা 11টায় ওই দিনই দিয়ে দেয় রেজাল্ট। আপনার আর ব্যয় করে আমি মোটামুটি বলছি। এখন আসেন কেউ কারা কারা, যেমন কেউ যদি বিএমইউ থেকে অন্য কোনো ডিগ্রি কমপ্লিট করে থাকেন, যেমন আপনি ডিপ্লোমা দিচ্ছেন, এখন আমি রেসিডেন্সি দিতে পারবো কিনা? হ্যাঁ, এক্ষেত্রে অনেকে বলে যদি আপনি বিএমইউ থেকে ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন তাহলে 1 বছর সেশন আপনার বিরতি থাকতে হবে, এর পরবর্তীতে আপনি দিতে পারবেন। 1 বছর যদি অনেকে দিতে পারবেন, আপনি ডিপ্লোমা কমপ্লিট আছে, আপনি এখানে এমএসসি ঢুকবেন, 1 বছর আগে আপনার বিরতি দিতে হবে। আবার কেউ যদি মানে ভর্তি হয়ে কোর্স ছেড়ে দেন, বা কোনো কারণে কোর্স বাতিল হয়ে যায় বা বাতিল করে ফেলেন আপনি নিজে, পরবর্তী 1 বছর আপনি ভর্তি পরীক্ষা দেবার যোগ্য, মানে 1 বছর পরে, মানে 1 বছর গ্যাপ দিতে হবে আপনার। বাট একটু ব্যতিক্রম আছে, কোন ক্ষেত্রে? যদি আপনি বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিগুলোতে যান, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে 1 বছর ওয়েট করা লাগবে না। আবার সরকারি বা সরকারি প্রার্থীরা বেসরকারি প্রতিষ্ঠান সমূহ চয়েস দিতে পারবে না। যেমন আমি আপনার বলি, ওই যে বললাম না, গভর্নমেন্ট প্রার্থী যারা, ক্যান্ডিডেট যারা, তারা প্রাইভেট কিছু প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবে না। যেমন খাজা ইউনুস মেডিকেল কলেজ আছে, বারডেম আছে, ইব্রাহিম কার্ডিয়াক আছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আছে, এবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ আছে, চট্টগ্রাম মাও শিশু মেডিকেল কলেজ হসপিটাল আছে, ইনস্টিটিউট অফ দ্য কমিটি অফ অপথলমোলজি চট্টগ্রাম, এগুলো আছে। এগুলোতে গভর্নমেন্ট প্রার্থীরা চয়েস দিতে পারবে না। এবার বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রার্থীরা সব ধরনের প্রতিষ্ঠানে চয়েস দিতে পারেন। এবার আসেন মনোনীত চিকিৎসকদের ভর্তি ফি। আমাদের যেমন এখানে আপনার বিএমইউতে যেটা মেডিকেল বিএমইউর সকল প্রার্থী, যেমন এটা বলে আর কি 40,000 টাকা, অনেক সময় বেশি হয়, 35,000 টাকা নেয়। মানে বিএমইউর ক্ষেত্রে 40,000 টাকা নেয়। মেডিকেল কলেজগুলোতে সরকারি প্রার্থীর মানে গভর্নমেন্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে নেয় হলো 10,000 টাকা। প্রাইভেট ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেমন অনেক মেডিকেলে কোথাও 20,000, কোথাও 25,000, কোথাও 30, কোথাও 50,000 এমন নেয়। মেডিকেল কলেজগুলোতে তুলনামূলক সবচেয়ে কম নেয়, ম্যাক্সিমাম 25-30,000 টাকা নেয়। উত্তর ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেলে সম্ভবত 35,000 টাকা নেয়। এরপর হলো আপনার ইনস্টিটিউটগুলোতে একটু বেশি নেয়। সরকারি ট্রেনের ক্ষেত্রে 10,000 টাকা, বাট প্রাইভেট ট্রেনের ক্ষেত্রে 50,000 থেকে 70,000 টাকা এমন নেয়। যেমন আপনার আর্ম ফোর্সে আমি শুনছি অনেকে নাকি 80-90,000 টাকা নিচ্ছে, মানে আপনি যে এন্ট্রি ফি কোর্সে ঢুকার সময়, এটা আসলে একটু বেশি। এর বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ক্ষেত্রে 50,000 থেকে 70,000 টাকা নেয়, টাকার মানে পরিমাণ অনুমানিক আর কি। এবার আসেন আমাদের সিলেবাস মার্ক অ্যানালাইসিস, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের এই যে আপনারা জানেন 200 মার্ক আমাদের রেসিডেন্সির। এক্ষেত্রে আমাদের অ্যানাটমি থেকে আসে হলো আপনার 20 থেকে 25টা কোশ্চেন, এবং ফিজিওলজি থেকে আসে 30 থেকে 35টা কোশ্চেন, বায়োকেমিস্ট্রি থেকে আসে 10 থেকে 15টা কোশ্চেন, প্যাথোলজি থেকে আসে 20 থেকে 25টা কোশ্চেন, মাইক্রোবায়োলজি থেকে আসে 25 থেকে 35টা কোশ্চেন, ফার্মাকোলজি থেকে আসে 20 থেকে 25টা কোশ্চেন, ফ্যাকাল্টি থেকে আসে 20 থেকে 20, 40 থেকে 50, অথবা এর বেশিও থাকে অনেক সময়, কম বেশি থাকে। জি, পরবর্তীতে ডিপ্লোমা তো আমাদের আজকের না, নেক্সট ইয়াতে। এখন আসেন কোশ্চেন অ্যানালাইসিস, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখানে কোশ্চেন অ্যানালাইসিস 2022, 24, সরি, 22, 23, 24 এবং 25 সালের যে কোশ্চেন, এই যে দেখেন আপনার রিপিট সাবজেক্ট রিপিট কত পার্সেন্ট, যেমন অ্যানাটমির ক্ষেত্রে কতটুকু রিপিট করছে 2022 সালটা আপনি দেখেন। এরপর হলো আপনার কমন কতটুক, নিউ কতটুক আসছে। আমি সর্বশেষ আপনাদের 25 সালটা নিয়ে এটা কথা বলি। দেখেন সাবজেক্ট ওয়াইজ যেমন 2025-এ মার্চ অ্যানাটমিতে আপনার রিপিট করছে হলো 32%। রিপিট তো বুঝছেন, রিপিট মানে সেম কোশ্চেন, মোটামুটি সেম কোশ্চেন, 32% কোশ্চেন সেম হুবহু রিপিট করছে। এবার হলো কমন, 41% কমন পড়ছে, যেমন সেম টপিক্স থেকে, একটা টপিক্স থেকে কমন পড়ছে 41%, মানে এই ভিভিএস এর এই টপিক্স থেকে আসছে, সেম স্টেম সেম কোশ্চেন আসে নাই, বাট এই টপিক্স থেকে আসছে, এরকম 41%। আর হলো আপনার নিউ মানে নতুন কোশ্চেন আসছে, এগুলো আসলে আগে কখনো আসে নাই, আমার কোশ্চেন আসছেন 27%। তার মানে আপনার ফিজিওলজি দেখেন, ফিজিওলজির ক্ষেত্রে হলো আপনার রিপিট হইলো 36%। এরপর হলো কমন হলো আপনার 42%, আপনার নিউ আসছে 22%। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে হলো 38% রিপিট, কমন হলো আপনার 43%, নিউ আসছে 21%। প্যাথোলজির ক্ষেত্রে আপনি দেখেন রিপিট 51%, কমন 29%, নিউ 20%। মাইক্রোবায়োলজি থেকে রিপিট করছিল 59%, কমন হলো 31% এবং নিউ হলো 10%। ফার্মাকোলজির ক্ষেত্রে হলো দেন আপনি রিপিট করছে 60%, কমন আছে 28%, নিউ হলো 12%। এখান থেকে আপনি একটা জিনিস দেখেন,
বা একটু ইয়েতে দেখেন, আমরা সবচেয়ে বেশি কোশ্চেন রিপিট করছি কোন সাবজেক্ট থেকে মনে রাখবেন। রেসিডেন্সি আপনার চান্স পাওয়া না পাওয়া ম্যাক্সিমাম নির্ভর করবে হলো আপনার এমসিকিউর উপর। এসবি আসলে আপনার অতটা ইনফেক্ট পড়ে না, তার মানে এসবি নিয়ে অত হতাশ হয়েন না। এসবিও কোথা থেকে পড়তে হবে ওটা বলে দেবো, ম্যাক্সিমাম এসবি আপনার এই পড়া থেকেই আসবে, টেনশনের কিছু নেই। দেন আমাদের সবচেয়ে বেশি রিপিট কোশ্চেন কোথায় কোথা থেকে করছে, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এবং বায়োকেমিস্ট্রি, এই চারটা সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন রিপিট করে। মনে রাখবেন, কমন জিনিস ভুল করলে আপনি পিছিয়ে যাবেন। কমন জিনিস সবার জন্যই কমন, এখানে কমন জিনিস ভুল করা যাবে না। কমন জিনিস স্টেট কার্ড খুব মানে টোটস্থ থাকতে হবে আপনার, এবং কমন জিনিস খুব কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এই যে কমন জিনিসে যদি আপনি ভুল করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন, কারণ কঠিন নিউ যে 27%, 20% এটা ম্যাক্সিমামের জন্য নিউ। আর আপনি তো ফার্স্ট হওয়ার দরকার নেই। আপনার মনে করেন আপনি কার্ডিওলজিতে আপনি এখন এনআইসিবিতে ঢুকবেন, আপনার এখানে 7টা সিট, আপনার 7টার মধ্যে আপনার একটা থাকলেই তো হয়েছে। এই কারণে আপনি মানে কমন জিনিস ভুল করা যাবে না। নিউ দেখা গেছে সবার জন্য নিউ, নতুন জিনিস সবার জন্যই নতুন। এক্ষেত্রে আপনার যারা ফার্মাকোলজি খুব হুবহু বাসে কোশ্চেন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, এই চারটা খুব ভালো করে পড়বেন, আপনারা অনেক এগিয়ে যাবেন। এবং অ্যানাটমি আর ফিজিওলজি, এটা ভয়ের কিছু নেই, এগুলো থেকে কোশ্চেন আসে। আপনি ফিগারগুলো মনে রাখবেন অ্যানাটমির ক্ষেত্রে, কমন টপিকসগুলো বারবার পড়বেন, ইজিলি আপনি কোশ্চেন পারবেন। ফিজিওলজির ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার করে না পড়েন, ফিজিওলজির ক্ষেত্রে আপনি যে কোশ্চেন রিপিট আসছে ওইটা পরীক্ষা আসলে আপনি ভুলে যাবেন। এখানে খুবই ইম্পর্টেন্ট ফিজিওলজিতে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া। আশা করি বুঝতে পারছেন। দেখেন আপনারা এই যে বিগত 4-5 বছরের অ্যানালাইসিস দিচ্ছে, এগুলো দেখলে আপনারা বুঝবেন কোন সাবজেক্টগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন রিপিট করে। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। এখানে আমাদের রেসিডেন্সি 2025 আর কি কিছু মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে মেডিসিন ফ্যাকাল্টির। যেমন আপনি দেখেন এন্ডোকাইনের ক্ষেত্রে 8টা কোশ্চেন আসছে এন্ডোকাইন থেকে, কার্ডিওলজি থেকে হলো 6টা, রেসপিরেটরি মেডিসিন থেকে, রেসপিরেটরি থেকে আসছে 3টা, নিউরোলজি থেকে আসছে 5টা, নেফ্রোলজি এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে 6টা, জিএটি থেকে, হেপাটোলজি থেকে 5টা, হেমাটোলজি থেকে 4টা, সাইকিয়াট্রি থেকে 3টা, রিমাটোলজি থেকে 2টা, ডার্মাটোলজি থেকে 1টা। তো দেখেন সবটা সবটা টাচ করছে মোটামুটি। নেক্সট আমাদের এই যে দেখেন মেডিসিন ফ্যাকাল্টি বেসিক সাবজেক্টগুলো থেকে যেমন আসছে, জেনারেল ব্যাকটেরিওলজি থেকে দেখেন 3টা, এরপর সিস্টেম ব্যাকটেরিওলজি থেকে 15টা, ভাইরোলজি থেকে 8টা, ইমিউনোলজি থেকে 5 থেকে 8টা, প্যারাসাইটোলজি থেকে 3টা, মাইকোলজি থেকে 1টা। এরপর আপনার অ্যানাটমি থেকে, হিস্টোলজি থেকে 5টা আসছে, অ্যাবডোমিনাল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে 9টা, থোরাক্স থেকে 6টা, এমব্রয়ডারি থেকে 3টা, অ্যাস্টমি থেকে হলো 4টা, ব্রেন থেকে 1টা, হেড নেক থেকে 3টা। এরপরে আপনার পরবর্তীতে দেখেন ফিজিওলজি থেকে আছে ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার, খুব ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি 11টা। এই টপিক্সটা সত্যি কথা একটা সাবটার একটা সিট থাকে বুঝছেন। এই শীটটা আপনি যদি পড়ে যান, এখান থেকে কোশ্চেন মানে 11টাতে 11টা কমন পালন খুবই ইজি, খুবই ইজি। এবং এইগুলো এই জিনিসগুলো যে তত দ্রুত আপনি এই কনসেপ্টগুলো এই টিপসগুলো আয়ত্ত করতে পারবেন। এই কিছু সাবজেক্ট মানে যেমন কিছু যেমন আপনি দেখেন এখানে আপনার মাসকুলোস্কেলেটাল জেনারেল ফিজিওলজি, এখান থেকে একটা কোশ্চেন আপনি এটা মানে পুরো কোশ্চেন ভালো করে পড়লেও কমন পাইতেও পারেন, নাও পাইতে পারেন, বা দেখা গেছে এটা এমন জায়গা থেকে দিচ্ছে আপনার মানে পড়েও লাভ হয়নি। কিন্তু আপনি ইলেকট্রোলাইট অ্যাসিড বেস ডিসঅর্ডারের কনসেপ্ট ক্লিয়ার পড়লে যেখান থেকে কোশ্চেন দেন আপনি পারবেনই। দেন কার্ডিওভাস্কুলার থেকে আসে 4টা, এন্ডোক্রাইন থেকে 8টা আসে, রেসপিরেটরি মেডিসিন থেকে 4টা, রেনাল থেকে 3টা, ব্লাড থেকে 5টা আসছে, নিউরো ফিজিওলজি থেকে 6টা, মাসকুলোস্কেলেটাল থেকে একটা, জিআই ফিজিওলজি থেকে 3টা, যে এরপর হলো বায়োকেমিস্ট্রি থেকে হলো আপনার মেটাবলিজম থেকে 6টা, রিনাল নিউট্রাইট থেকে 2টা, ভিটামিন থেকে একটা, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে একটা, এবং প্যাথোলজি থেকে আপনার নিউপ্লাসিয়া থেকে দেখেন 7টা, সেল অ্যাডাপ্টেশন এবং ইনজুরি থেকে হলো 3টা, ইনফ্লামেশন থেকে 3টা, জেনেটিক্স থেকে 3টা, রিপেয়ার হিলিং হেমোডাইনামিক থেকে 3টা, হিস্টোপ্যাথোলজি থেকে 3টা। ফার্মাকোলজির ক্ষেত্রে দেখেন জেনারেল ফার্মাকোলজি থেকে 5টা দেখছেন, সিস্টেমিক ফার্মাকোলজি থেকে হলো 15টা। এরপর হলো দেখা গেছে কিছু টপিক্স থেকে একটা কোশ্চেন আসবে, দেখেন যেমন অ্যান্টি থেকে একটা আসে, অ্যান্টি ডায়াবেটিস থেকে একটা আসে, অ্যান্টি গ্লুকোমা থেকে একটা আসে, এনএসআইডি টপিক্স থেকে একটা আসে, অ্যান্টি টিবি থেকে একটা আসে, অ্যান্টি কোয়াগুলেন্ট থেকে একটা আসে, ওসিপি থেকে একটা আসে, অটোনমিক ফার্মাকোলজি থেকে একটা আসে, স্টেটিন যেগুলো আছে সেগুলো থেকে একটা আসে, অ্যান্টি কলবাসেন থেকে একটা আসে, ডায়াবেটিক থেকে একটা আসে, অ্যান্টি মাইক্রোবায়োবিয়ালস থেকে একটা আসে, সিবিএস ফার্মাকোলজি থেকে একটা আসে, অ্যান্টি প্যাঙ্গাল থেকে একটা আসে। এরপর হলো আপনার অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ যেগুলো, এগুলো থেকে একটা আসে। এই মানে একটা টপিক থেকে একটা আসবেই। এখন আসলে মেইন ইম্পর্টেন্ট যেটা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল, আমরা কি পড়বো, তাই না? আমি আপনাদের বলি আমাদের মেইন যে কন্টেন্ট সেটা হলো আমাদের শিটগুলো। এই শিটগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনার বিভিন্ন বই থেকে যে এবং বিভিন্ন টপিকস অ্যানালাইসিস করে যে টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আমি আপনাদের একটা কথা বলি, যেমন দেখেন রেসিডেন্সির যে কোশ্চেন আমি বলছি যে 10%, 20%, আমরা 30% নিউ কোশ্চেন আসে, এগুলো কই থেকে আসে? এগুলো তো আলটিমেটলি আমাদের মেইন বুক থেকে আসে। আর মনে রাখবেন, পরীক্ষার হলে এক্সামে ওই কোশ্চেনগুলো দেয় যেগুলো আমাদের ক্লিনিক্যালি আসলেই প্রয়োজন, রিলেটেড, আমাদের প্র্যাকটিস মাঠে এবং আমাদের লাগবে, ওগুলো থেকে দেয়। তো আপনার দেখা গেছে এই কোশ্চেনগুলো অনেক সময় দেখা গেছে যে নিউ কোশ্চেনগুলো দেয়, এগুলো দেখা গেছে কোনো না কোনো সময় এফসিবিসি আসছে বা এমআরসিসি আসছে বা এমআরসিবিতে আসছে।
এই টপিকস গুলো থেকেই দেখা গেছে কমন পড়ে যায় নিউ কোশ্চেন গুলো। যার কারণে এই শিট গুলো এমন ভাবে সাজানো, এখানে আপনার রেসিডেন্সিদের জন্য শিটগুলো সাজানো আছে, এফসিপিএস এর জন্য সাজানো আছে, এমআরসিপি এমআরসিএস যারা দিবে তাদের জন্য সাজানো আছে এইভাবে। এবং আপনাকে যখন ক্লাস নিবে, ক্লাস নেওয়ার সময় আপনাকে বলে দিবে এই জিনিসগুলো রেসিডেন্সির জন্য ইম্পর্টেন্ট, এগুলোতে রেসিডেন্সি আসে আর এটাতে এফসিপিএস আসে। তো এক্ষেত্রে সুবিধা হলো কি, আপনার শিটটা পড়লে দেখা গেছে যেমন আপনি সে পুরো শীটের মেন টপিক গুলো যেগুলো ইম্পর্টেন্ট 3 স্টার 5 স্টার দিছে, মানে দেখা যাচ্ছে 2 স্টার দিছে বা 1 স্টার দিছে, দেখা যাচ্ছে এগুলো কেন দিছে, কারণ এগুলো দেখা যাচ্ছে রেসিডেন্সিতে এখন আসে না, কিন্তু এফসিবিতে আসছে বা এমআরসিপিতে আসছে বা এমআরসিএস আসছে। আপনি যদি ওই কোশ্চেন গুলো পড়ে নেন, দেখা গেছে এই টপিক গুলো থেকেই নিউ রেসিডেন্সিতে নিউ কোশ্চেন করে ম্যাক্সিমাম, এখানে কমন পড়ে যায়। এই কারণে লেকচার শিটে ওই এতটুকু মানে এই স্ট্রাকচারটা মেনটেন করে সব ইম্পর্টেন্ট গুলোকে একসাথে নিয়ে আসা হয়েছে এখানে। যে শিটগুলো, আমাদের শিটগুলো অনেক সুন্দর, অনেক গুছালো, আপনি এগুলো পড়লেই মানে খুব ভালো করতে পারবেন, খুব ভালো করতে পারবেন। এরপরেও যাদের সময় থাকবেন এবং চেষ্টা করবেন আপনারা, এই যে আমাদের যেমন সিনাপসিস যে কিওয়ার্ড, আপনি লেকচার শিট পড়ার সাথে সাথে পরে কিওয়ার্ডের যে কোশ্চেনগুলো সলভ করবেন। এরপর সাথে যেমন অ্যানাটমির ক্ষেত্রে আপনি দেখেন, অ্যানাটমিতে বিডি চুরাশিটা দেখবেন, দত্ত দেখবেন, লামের কিছু কোশ্চেন আছে এগুলো একটু দেখবেন, নিটার দেখবেন, ফিগার মনে রাখবেন, ফিগারগুলো যত মনে রাখবেন অ্যানাটমিতে যত ফিগার আঁকবেন, যত ফিগার মাথায় থাকবে তত আপনার কোশ্চেন করা ইজি হবে। ফিজিওলজির ক্ষেত্রে দেখেন আপনার লেকচার শিট তো পড়বেন, আমাদের 7টা লেকচার শিট আছে। এরপর সাথে জ্ঞানন পড়বেন, জ্ঞানন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। গ্যাননের যে চার্টগুলো যে টপিকগুলো থেকে আসছে ওই টপিকগুলো একটু গ্যাননে গিয়ে যে একটু ঘাটবেন। এবার রোড ডি আছে এগুলো থেকে একটু ইয়ে করবেন। এরপর বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে দেখেন আমাদের লেকচার শিট, একটা লেকচার শিট আছে বায়োকেমিস্ট্রির, আমাদের এটা খুব ভালো করে পড়বেন। আর এরপর কোশ্চেন সলভ করবেন আমাদের সিনাপস কিওয়ার্ড থেকে, কিওয়ার্ড থেকে। এরপর আমাদের এই যে মোজাম্মেল স্যার এবিসি বায়োকেমিস্ট্রি খুবই সুন্দর, অলওয়েজ বায়োকেমিস্ট্রি যে কোশ্চেনগুলো করে এবিসি বায়োকেমিস্ট্রি থেকে দেয়। এখানে কেউ যদি পারেন সাথে বায়োকেমিস্ট্রি দেখবেন টপিকগুলো, ওইখানে যে চার্টগুলো বক্সগুলো থাকে এগুলো দেখবেন। প্যাথোলজির ক্ষেত্রে দেখেন আমরা আমাদের 5টা লেকচার শিট আছে, এগুলো পড়লেই ম্যাক্সিমাম কভার হয়ে যায়। এরপর ফের আবার রবিনসন প্যাথোলজি বইটা একটু দেখবেন, জেনারেল পার্টটা মেনলি। এবার স্মিথ ডিতে কিছু এমসিকিউ কোশ্চেন থাকে, এগুলো একটু সলভ করবেন। সময় নিলে এখান থেকে অনেক সময় 2-4টা কোশ্চেন উঠে দেয় হুবহুব, কারণ আসলে কত কোশ্চেন করবে, এখানে কোশ্চেন সাজানো থাকে। এরপর আপনি দেখেন মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আমাদের 4টা লেকচার শিট আছে। এবং আপনাদের এই যে আমাদের লেন্সের যে 15 এডিশন লেন্স পড়বেন, লেন্স থেকে আমাদের কিছু আপনার যে কিছু মিমিক্স থাকে, কিছু বক্স থাকে, বক্সগুলো পড়বেন যেগুলো আসে খুব ইম্পর্টেন্ট, বারবার দেয় ওই বক্সগুলো থেকে। আপনাদের যখন ক্লাস নেবে আপনাদের ওইগুলো বলে দিবে। ফার্মাকোলজি দেখেন আমাদের 2টা লেকচার শিট আছে ফার্মাকোলজির, ওইটা খুব ভালো পড়বেন। ফার্মাকোলজি মেন বইটা ভীষণ ফার্মাকোলজি, চেষ্টা করবেন ওখান থেকে টপিকসগুলো পড়ার জন্য। ফ্যাকাল্টি খুব ইম্পর্টেন্ট মনে করবেন, মনে রাখবেন। আপনার আসলে রেসিডেন্ট যারা অনলি রেসিডেন্সির জন্য পড়ে তারা দেখা গেছে বেসিক সাবজেক্টগুলো এগিয়ে থাকলেও ফ্যাকাল্টি সাবজেক্টগুলো একটু পিছিয়ে থাকে। কারণ কেন, যেমন আমি আপনার সার্জারির ক্ষেত্রে বা মেডিসিন ক্ষেত্রে আমি বলি, যারা এফসিপিএস দেয়, বিশেষ করে এফসিপিএস যারা দেয় তাদের মেডিসিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু বিলিয়ন লাভ কিন্তু ডেভিডসন কেন্দ্রিক হয়। যারা সার্জারিতে পরীক্ষা দেয় তাদের মানে 100 কোশ্চেনের মতো আপনার 100 কোশ্চেনের মতো বিলিয়ন লাভ থেকে আসে। যার কারণে ফ্যাকাল্টি খুব সুন্দরই তাদের মেন বইটা পড়া থাকে। তো আমি বললাম এই লেকচার শিট অবশ্যই গোছালো মেন টপিকগুলো নিয়ে আসা হয়েছে আপনার লেকচার 3 টা সেক্সন এগুলো খুব সুন্দর নিয়ে আসে, যেগুলো থেকে আপনার 80 থেকে 90% কাভার হয়ে যাবে। বাট কিছু নতুন কোশ্চেন দেয় যেগুলো মেন বই থেকে কোশ্চেন করে। যার কারণে আপনার এই যে মেন বইয়ের যদি ভালো করে পড়েন, যেমন ডেভিডসন এবং বেলিয়ান লাভ, এখানে কিছু সুন্দর সুন্দর বক্স আছে, এই বক্সগুলো টোটাস্ত পড়লে আপনি আমাদের রিসেন্টলি কোশ্চেনগুলোতে পুরো ক্লিনিক্যাল কোশ্চেন এবং সিনারিও আকার এমসিকিউ দেয়, এমন একটা অবস্থা। আপনার খুব ভালো মানে আপনার যদি মেন বইটা পড়া থাকে আপনি খুবই ভালো করবেন, এবং যেটা আপনাকে অন্য থেকে এগিয়ে রাখবে। দেখেন কেন রেসিডেন্সিতে যাদের এফসিবিএস করা থাকে তাদের ম্যাক্সিমাম হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হলো তারা বেসিক সাবজেক্ট ফ্যাকাল্টিতে খুব ভালো করে, তাদের মানে এগিয়ে থাকে। দেখা গেছে অনেকে রেসিডেন্সিতে ফ্যাকাল্টি সাবজেক্ট একটু পিছিয়ে থাকে, তারা মেইন বুকস পড়ে না, শুধু শীট পড়ে যায়, এই কারণে দেখা গেছে একটু পিছিয়ে থাকে। কিন্তু শীটগুলো অনেক গোছালো আছে। তো আমি বলবো আপনারা ফ্যাকাল্টিও আপনাদের পড়াবে, ফ্যাকাল্টিগুলো আপনারা একটু দাগিয়ে দাগিয়ে মেইন টপিকগুলো একটু পড়বেন, তাহলে খুব ভালো করবেন। এই যে দেখেন ফ্যাকাল্টি কি আপনার জানেন বলুন, যেমন এমডি ফ্যাকাল্টির জন্য ডেভিডসন 24th এডিশন, এরপর সিনাপস ফ্যাকাল্টি শিটগুলো পড়বেন। এরপর হলো আপনার যে সিনাপস রেসিডেন্সি কোয়ার্ডের যে ফ্যাকাল্টি বুকস এটা একটু কোশ্চেন সলভ করবেন। এমএস ফ্যাকাল্টির ক্ষেত্রে বেলিয়ান লাভ কোনো কথা নেই। সিনাপস ফ্যাকাল্টির শিট আছে 3টে, এগুলো একটু পড়বেন। এগুলোতে খুব সুন্দর যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলোতে বারবার আসে ওইগুলো নিয়ে আসা হয়েছে, এখানে এগুলো পড়ার চেষ্টা করবেন। সিনাপস কিওয়ার্ড থেকে ফ্যাকাল্টি কোশ্চেন সলভ করবেন। পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে আবিদ হোসেন মোল্লা স্যারের বই, এমআর মোল্লা স্যারের বই। এরপর হলো আপনার সিনাপস ফ্যাকাল্টি শিট যেগুলো আছে 2টা, এগুলো দেখবেন এবং কোশ্চেন সলভ করবেন। বেসিক্স সায়েন্স ফ্যাকাল্টি ক্ষেত্রে যেমন বেসিক সায়েন্স ফ্যাকাল্টি যেমন ওই যে বললাম তো ডেভিডসন বেলিয়ান লাভ, সিনাপস ফ্যাকাল্টি শিট, সিনাপস ফ্যাকাল্টিটা খুব সুন্দর আপনার সবগুলো গোছায় নিয়ে আসছে, যে টপিকগুলো ইম্পর্টেন্ট এটা খুবই ভালো। এবং সিনাপ রেসিডেন্সি কিওয়ার্ড এগুলো একটু পড়বেন, সলভ করবেন। নেক্সট আমাদের
এই যে যেমন সাবজেক্ট ওয়াইজ কিছু টিপস এন্ড ট্রিক্স আমি আসলে বলে ফেলছি এগুলো অনেক কথার মধ্যে, আপনার তবু এখানে একটু বলি। আপনার জানেন অ্যানাটমি ক্ষেত্রে আমাদের অনেক সময় ভয় লাগে, অ্যানাটমি ম্যাক্সিমাম যে পড়লো কমন আসে না বা এত হিউজ সিলেবাস। সত্যি কথা বলতে আপনার যেমন যারা এফসিপিএস দেয় সার্জারির ক্ষেত্রে তাদের 100 মার্ক আছে শুধু অ্যানাটমি থেকে। তার মানে এখানে আসতেছে আপনার 20 থেকে 25 মার্ক। এরপর হলো আপনার এখন অনেক হিউজ বাস্ট কিন্তু অ্যানাটমি, এক্ষেত্রে কতটুকু পড়বে আমি বলবো যে আপনার কমন টপিকস গুলোই বারবার পড়বেন, দেখবেন ওগুলো ফিগার দেখবেন, ওগুলোই সলভ করবেন, কোশ্চান বারবার রিভিশন দিবেন, তাহলে আপনি ম্যাক্সিমাম কমন পাবেন, দেখবেন ভয়ের কিছু নেই। আপনি শুনেন, দুইটি স্টেম যদি আপনি দেখেন যে টু, বাকি তিনটি স্টেম এমনি ফলস দিয়ে দিবেন, বা আপনার কোশ্চেনটা পড়ে মনে হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম স্টেম টু হবে, তাহলে আপনি একটা ফলস পাইছেন, আপনি একটা ফলস থাকে ব্যাঙ্গুলো টু দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই টিপস গুলো আপনি যখন এক্সাম দিবেন, এক্সাম সলভ করবেন, তখন আপনার এই টিপস গুলো আসবে, এগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার হবে। এই টিপস গুলো, এই জিনিসগুলো যত ম্যাচুরিটি আপনি আনতে পারবেন, ততই আপনি চান্স পাওয়ার দিয়ে এগিয়ে যাবেন, মনে রাখবেন। আপনার এরপর ফিজিওলজির ক্ষেত্রে যেমন বেসিক সাবজেক্টের মধ্যে বললাম, তো সবচেয়ে বেশি নম্বর আসে ফিজিওলজি থেকে। এবং আপনার এটার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনি প্রিভিয়াস ইয়ারে আসছে ওই কোশ্চেনও যে ভুল করে নিয়ে আসবেন। এখান থেকে ক্ষেত্রে আমরা কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বা এন্ডোক্রাইন ফিজিওলজি খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। বায়োকেমিস্ট্রি যেটা আমি বললাম, আমাদের এবিসি বায়োকেমিস্ট্রি বইটা পড়বেন, এটা পড়লে মোটামুটি খুব ভালো করতে পারবেন। প্যাথোলজির ক্ষেত্রে তো বললাম রবিন্সটা পড়বেন, এবং সাথে আমাদের যে প্রিভিয়াস ইয়ার টপিকসগুলো রিভিশন দিবেন, শীটে যেগুলো আছে এবং কোশ্চেন সলভ করবেন। নেক্সট আমাদের যে মাইক্রোবায়োলজি লেন্সটা পড়বেন, লেন্স থেকে লেন্সে বিভিন্ন বক্স এবং ফিগার থাকে, ওগুলো দেখবেন, ওগুলো দিয়ে খুব কোশ্চেন দেয়, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন। আর সাথে একটা শিট পড়বেন, এবং নিজস্ব আকারে একটা নোট সাজিয়ে রাখবেন, একটা শিট পড়বেন, ওই শিটের সাথে এক্সট্রা ইনফরমেশন গুলো বাইরে মেন্টর বাইরে যখন ক্লাসে বলবেন ওইগুলো এক্সট্রা টুকে রাখবেন, বা ছোট প্যাডে লিখে লাগিয়ে রাখবেন শীটের মধ্যে, একটা শীটে পড়বেন, তাহলে আপনি পরীক্ষার সময় আপনি এগুলো রিভিশন দিতে অনেক সহজ হবে। একটা জায়গায় গোছালো থাকলে খুবই ইম্পর্টেন্ট এটা। আমি তো বলি আপনার পরীক্ষায় যদি কেউ গোছাই ফেলে, তার মানে তার 50% প্রিপারেশন হয়ে গেছে। গোছাটা খুব ইম্পর্টেন্ট। ফার্মোলজির ক্ষেত্রে দেখেন আপনি আপনার সবচেয়ে কম মানে প্রস্তুতি সবচেয়ে কম সময় নেওয়া যায় আর কি, এটা মানে বেশি ড্রাগস টুকস এগুলো আসে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে আপনাদের। আম, এই, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বেশি সলভ করবেন, এবং নিজে সুন্দর আকারে নোট আকারে সাজিয়ে রাখবেন। ফ্যাকাল্টি কোশ্চেন তো বললাম, রেসিডেন্সি এখন ম্যাক্সিমাম কোশ্চেন বললাম না, আপনার একটা ক্লিনিক্যাল সিনারি দিয়েও পরে আপনার এমসিকিউ আকারে কোশ্চেন দিয়ে দেয়। ফ্যাকাল্টি থেকে অনেক কোশ্চেন আসে এখন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 50-50-র উপর কোশ্চেন আসে। এই ক্ষেত্রে আপনার ফ্যাকাল্টি খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রিভিয়াস ইয়ার টপিকসগুলো খুব ভালো করে পড়বেন এবং কোশ্চেন সলভ করবেন, এবং বিভিন্ন বক্সগুলোকে খুব সুন্দর পড়বেন এবং ফিগারগুলো দেখবেন। নেক্সট আমাদের যে সিঙ্গেল বেস আনসার, দেখেন সিঙ্গেল বেস আনসার আমি যেটা বলবো আপনাদের, সিঙ্গেল বেস নিয়ে আপনারা বেশি টেনশন করার কোনো দরকার নেই। আপনি যে টপিকসগুলো পড়বেন এগুলো থেকেই আপনার ম্যাক্সিমামে কমন পড়ে যায়। সিঙ্গেল বেস ম্যাক্সিমাম একটু ফ্যাকাল্টি রিলেটেড আছে, বাট আপনার মনে রাখবেন বেসিক থেকেও অনেক এসবি আসে, মানে বেসিক থেকেও আসে। এই কারণে আপনি ম্যাক্সিমাম, সত্যি কথা, আপনি এই যে এই পড়াগুলো পড়লে এগুলো থেকে পেরে যাবেন। আর হলো অনেক প্রিভিয়াস 3-4টা কোশ্চেন, 4-5টা কোশ্চেন থাকেই। 20টা কোশ্চেনের মধ্যে 4-5টা কোশ্চেন প্রিভিয়াস একবার হুবহুব দেয়, এবং সেম টপিক থেকে এগুলো পড়লে হবে, ভয়ের কিছু নেই এক্সট্রা। ওই যে অনেকে অনেক বুকস টুক অনেক কিছু নিয়ে খুব মাথা বড় থাকে, ওগুলো দেখবেন, কোশ্চেন গুলো দেখবেন ভালো সময় পাইলে, কিন্তু এটা নিয়ে বেশি হাই হতাশ বা টেনশন করার কিছু নেই, আপনি যা পড়ছেন এখান থেকে কমন পাবেন। নেক্সট হলো আমাদের, এই যে বললাম তো আপনাদের এই কতগুলো চলে আসছে, মানে প্রতি কোশ্চেনের জন্য 1 মার্ক, এখানে কি বলছে 0.02, এখানে 0.5 হবে। এবার প্রতিটি যেমন প্রশ্নের 2টা থেকে 3টা অপশন বললাম, তো জানা থাকলে যে 2টা থেকে 3টা অপশন আপনারা জেনে গেছেন যে এই 2টা অপশন মানে ট্রু, বা এগুলো আপনি জানতেছেন না বা কনফিউশন, সেক্ষেত্রে বাকি 3টা অপশন আপনি কি দিয়ে দিবেন, ফলস। চোখ বন্ধ করে, এখানে বেশি ঘাটার দরকার নেই, মনে রাখবেন ম্যাক্সিমাম কোশ্চেনে হয় 2টা 3টা ট্রু, 2টা ফলস থাকে, অথবা 2টা ট্রু 3টা ফলস থাকে, এমনই থাকে ম্যাক্সিমাম, মনে রাখবেন এটা সুবিধা। এবং এই যে রেসিডেন্সি খেলার ক্ষেত্রে মনে রাখবেন এখানে অনেক হিউজ পড়া এবং ম্যাক্সিমাম একটু পড়া থাকে, মুখস্থ অনেক পড়া, যার কারণে আসলে রিডিং পার্টনার থাকলে একজন খুব ভালো হয়, মানে বারবার ওনার সাথে ডিসকাস করা যায়, কিছু কনফিউশন থাকলে ওইগুলা আলোচনা করা যায়, একজন রিডিং পার্টনার নিয়ে পড়লে খুব ভালো হয়। এবং আপনি প্রচুর পড়বেন এবং রিভিশন দিবেন। এবং আমি বারবার বলি এক্সাম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি যত পরীক্ষা দিবে আপনি দেখেন সে খুব ভালো করে একটা টপিক পড়ে গেছেন, এরপর আপনি ভালো মার্কস উঠাতে পারতেছেন না, সে এই কোশ্চেনটা দেখেই গেছেন, এরপরে এই কোশ্চেনটা আপনি ফার্স্ট স্টেম পারেন নাই। তার মানে আপনার এই যে যত পরীক্ষা দিবেন তত কনসেপ্ট খুলবে, কিভাবে আপনার কোশ্চেন প্যাটার্ন হয়, কিভাবে আপনি মার্ক করলে এই কোশ্চেনটা পারতেন, এই একটা ম্যাচুরিটি এটা আসলে পরীক্ষা দেওয়ার পর চলে আসে। এই পরীক্ষাগুলো দিবেন এবং মনে রাখবেন এই আমায় আজকে না কালকে পরীক্ষা দিব, যারা অনলাইনে আছেন এই যে আপনারা এগুলো কখনো করবেন না, পরীক্ষা জমায় রাখবেন না। আপনি একবার পড়ে মোটামুটি একটু রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে দিবেন, আবার কি ভুল হয়েছে এগুলো একটু দেখবেন। উম, আহ, আহ, তাহলে আপনি দেখেন আপনি অনেক এগিয়ে যাবেন।
আর দেখেন রেসিডেন্সি পরীক্ষায় আমাদের 7টি সাবজেক্ট একবারে আউটপুট দেওয়া সবচেয়ে চ্যালেঞ্জিং। পড়া গোছালো থাকতে হবে এবং বারবার রিভিশন দিতে হবে। এটা মনে রাখবেন, আমাদের আসলে এতগুলো সাবজেক্ট দেখেন পড়া অনেক কঠিন। যদি আপনার পড়া গোছালো থাকে, মনে রাখবেন আপনি এই শীটগুলো এমনভাবে পড়া থাকতে হবে আপনি যাতে পরীক্ষার আগে 15-20 মিনিট এক একটা সিট রিভিশন দিয়ে দিতে পারেন। এবং আপনার কাছে এটা হাস্যকর মনে হলে, আপনি যখন ভালো প্রিপারেশন থাকবেন দেখবেন আপনি একটা শীটে আপনি এই যে মানে 20 মিনিট 25 মিনিট রিভিশন দিয়ে ফেলতে পারতেছেন। আপনি 7টা সাবজেক্ট পরীক্ষার আগের দিন লিখে দিতে পারবেন। অটো আপনি যখন বারবার রিভিশন দেবেন, বারবার রিভিশন, কোনো রিভিশনের কোনো বিকল্প নেই, এই টপিকগুলো থেকে আসবে। যত আপনি কমন জিনিস কোনোভাবে ভুল করা যাবে না, এগুলো বারবার রিভিশন দিবেন, এক্সাম দিবেন, আপনি অনেক এগিয়ে থাকবেন। দেখেন আপনি মনে রাখবেন আপনার মানে ফার্স্ট ফার্স্ট পরীক্ষা যারা দিবেন অ্যাটেম্প করবেন আপনাদের জন্যই বেস্ট চান্স। আর সেকেন্ড যেটা, ওটা হলো লাস্ট চান্স, মনে রাখেন। দেখেন ম্যাক্সিমাম যাদের হয়ে যায় ডিগ্রি, তারা খুবই নিউ কামার এবং রিসেন্ট ফ্রেশ যারা, তাদের কিন্তু এই বারবার যারা অন্যতম, বারবার পরীক্ষা দেওয়ার অন্যতম কারণ হলো কিছু টিপস এন্ড ট্রিক্স তাদের নেই। অনেক হিউজ পড়ারও দরকার নেই, এবং অনেক হিউজ পড়ে দেখা গেছে বেশি চিন্তা করতে থাকে কোশ্চেনের মধ্যে, স্টেম মানে বেশি দেখা গেছে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা মনে করি দেখা যাচ্ছে দুইটা টু শিওর উনি জানে, এরপরে বাকি তিনটার মধ্যে মানে এটা হইতে পারে, এটা হইতে পারে, উল্টাপাল্টা দিয়ে দেখা গেছে ওই তিনটা ভুল, এখানে দুইটা দিছে, এই দুইটা সঠিক। যাক ওই তিনটা ভুল এবং এই দুইটা সঠিকের কারণে দেখা গেছে মার্কস চলে আসছে নর্মাল, কোনো তেমন কোনো পজিটিভ মার্কস নাই। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার দুইটা টু যেহেতু পেয়ে গেছেন, আপনার বাকিগুলো যেহেতু কনফিউশন, কোনো কথা নাই, বাকি তিনটা ফলস দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার 3টা থেকে 4টি স্টেম হয়ে গেছে, আপনি অনেক এগিয়ে আছেন। এই কারণে এই যে পৈশু পণ্ডিতি করা যাবে না, শিওর যেটা হবেন সেটা দিয়ে দেবেন। এই মেথডগুলো আপনার পরীক্ষা দিতে দিতে চলে আসবেন, অটো চলে আসবে দেখেন। এখন এখন কোশ্চেনটা দেখেন, আপনি আসলে সিনাপসে কেন আমাদের রেসিডেন্সির সাকসেস খুবই ভালো সিনাপসে। এটার অন্যতম কয়েকটা কারণ আছে যেটা আমি নিজেও ফিল করছি আসলে। আমি নিজেও সিনাপসিস স্টুডেন্ট ছিলাম। আসলে এদের লেকচার শিটটা খুবই, প্রত্যেকবার আপনারা খুবই ভেরিফাই করে এবং নতুন টপিকসগুলো নিয়ে আসে, যে টপিকসগুলো থেকে নিউ কোশ্চেন হয়েছে। এবং আপনার লেকচার শিটটা খুব সুন্দর আকারে গোছানোর চেষ্টা করে। এবং আপনার এর ক্লাসগুলো খুবই অসাধারণ, এবং মেন্টররা বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন মেন্টর নেয়, এবং বেস্ট মেন্টর দিয়ে ক্লাস নেওয়া নেওয়া হয়। এবং আপনি বিশ্বাস না করলে আমি যারা দিচ্ছে তাদের কাছ থেকে শুনেন, যারা ক্লাস ছিল, আপনারা অনেকে হয়তো বা ছিলেন অন্যান্য বেসে। এবং সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগছে, ওনাদের একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ থাকে, সেখানে যদি অনেক কোশ্চেনে দেখা গেছে আমাদের কনফিউশন থাকে বা আপনার কিওয়ার্ডে ভুল থাকে কোনো কারণে প্রিন্টিং, সেক্ষেত্রে গ্রুপে দিলে ওনারা বাইরা মেন্টর বাইরা এখানে ফ্যাকাল্টির বাইরা বিভিন্ন খুবই মানে দ্রুত রেসপন্স করে, এটা খুবই আসলে কাজ দেয়। এরপর হলো আপনার আমি বললাম রিভিশন দিবেন, এরপর লাস্টে ওনারা একটা রিভিশন ক্লাস নেয়, এর প্রতি মাসে একটা ফিডব্যাক সেশন নেওয়া হয়। এবং যে কোনো কনফিউশন থাকলে আপনি ইজিলি যে কোনো মেন্টরকে হোয়াটসঅ্যাপে নক দিলে উনি রেসপন্স করে। এরপর লাস্টে হলো সাবজেক্ট ওয়াইজ একটা সেশন নেয়, এবং এক্সাম নাইট টপিক সেশন নেয়, এক্সামের আগের দিন কোন টপিকসগুলো পড়বেন এটার উপরে পরীক্ষার আগে একটা সেশন নেয়। এরপর হলো আপনার উম, আহ, এই কারণে আসলে সিনাপস আপনার মানে এটা সবার জন্য একটা মানে বেস্ট। আপনাকে আসলে ওনাদের মানে আমি সিনাপসের মেন্টর এই বলে বলতেছি না, মানে চেষ্টা করে আর কি ওনারা আসলে, যে একটা বিজনেস না প্রতিষ্ঠানটা, যে মানুষের ডাক্তারকে একটা ভালো একটা ওয়েলফেয়ার মানে একটা সোশিয়াল অ্যাক্টিভিটির মতো মানে একটা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। তো আপনারা আসলে কোনো লিকেজ থাকলে সেটাও ফিডব্যাকে দিবেন, পরামর্শ দিবেন। আসলে কিছু তো লিকেজ থাকেই হয়, এগুলো আবার রিকভারি করবো ইনশাল্লাহ আমরা। আপনারাও এগুলো আমাদের বিভিন্ন দুর্বলতা এগুলো ধরিয়ে দিবেন। এখন যেখানে আমাদের সিনাপসের আর কি আমাদের সিনাপসের মেন্টর রেসিডেন্সির। এরপর হলো আমাদের এই যে এবার যারা ইনশাল্লাহ যারা চান্স পেয়েছেন 2026 রেসিডেন্সিতে, তাদের একাংশের আমি ইনশাল্লাহ আমি আশাবাদী, আপনারা যারা আজকে সেশনে আসেন আপনারা সবাই, আশা করবো ইনশাল্লাহ আপনারা সবাই, এবং নেক্সট 2000 মার্চ 2027 27 রেসিডেন্সি পরীক্ষায় আপনাদেরকে নিয়েও আমরা ইনশাল্লাহ এরকম একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব। এবং আমি দোয়া করি এখানে সবাই যাতে আমরা এখানে আপনাদের সবাইকে নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন করতে পারি। আপনাদের সবার জন্য এই দোয়া এবং শুভকামনা রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করেন, তা নাহলে আমাদের পরবর্তী গেস্ট আছে আমি ওনার কাছে চলে যাব। আচ্ছা, আমাদের মোটামুটি এখানে আমাদের যে রেসিডেন্সির A to Z মোটামুটি একটা আপনাদের যে কনসেপ্ট, সাবজেক্ট শুরু করার আগে আপনি কিভাবে পড়বেন, কোন সাবজেক্টগুলো পড়বেন, কোন র মেটেরিয়ালস আপনার প্রয়োজন, কিভাবে পড়বেন, এগুলো নিয়ে আসলে একটা কনসেপ্ট ক্লিয়ার দেওয়া। এই কারণে
তো আমি মোটামুটি বলছি, এর সাথে আপনাদের আরো কিছু জিনিস অ্যাড করবেন আমাদের সম্মানিত মেন্টর ভাই, আমাদের সকলের প্রিয় আহ, আহ, যে আমাদের ডক্টর লাবিব ভাই। আশা করি লাবিব ভাই আমাকে শুনতে পাচ্ছেন। ভাই আমি আপনাকে হ্যাঁ, আপনার মানে আমার যারা নতুন আজকের যাদের মানে কোর্স শুরু হয়েছে তাদের উপরে কি আপনার কিছু পার্সোনাল মানে পরামর্শ এবং এক্সপিরিয়েন্স শেয়ার করবেন? ধন্যবাদ শাকিল ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবরার ফায়াজ লাবিব। আমি বর্তমানে এমডি ফেজ বি রেসিডেন্সিপে কর্মরত আছি, পালমোলজি ডিপার্টমেন্টে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। আহ, তো শাকিল ভাইকে প্রথমে ধন্যবাদ, উনি আসলে এত সুন্দর করে এত ইলাবোরেটলি এত ডিটেলস সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে আসলে আমার বলার অপশন খুব কম। আসলে মোটামুটি সবকিছুই উনি কাভার করেছেন, সবকিছুই টাচ করেছেন। তো আমি আসলে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করছি, পাশাপাশি আপনাদের জন্য জাস্ট একটু কনসাইজ করি ভাইয়ের কথাগুলোই, যাতে আপনাদের আহ, আসলে জিসটুকু আর কি মনে থাকে, বা জিসটুকু কি নিয়ে যাবেন সেটুকু যাতে আপনারা একটু খেয়াল করতে পারেন। সেজন্য আমি জাস্ট একটু কনসাইজ করে বলি আর কি। তো ফার্স্ট অফ অল, ভাইয়া অলরেডি সুন্দর করে বলেছে যে হোয়াই রেসিডেন্সি, কেন আপনি রেসিডেন্সি প্রিপারেশন নিবেন। তো আমার পার্সোনাল লাইফের একটা কথা আমার এখন আসলে খুব মনে পড়তেছে। তো আমি যখন ইন্টার্নশিপ করতেছিলাম, তো তখন আহ, আমার একটা মানে ইচ্ছা ছিল যে আমি আসলে একটা সিএ হব। মানে আমার যখন ইন্টার্নশিপের সময় সিএ ভাইয়া আপুদের দেখতাম, তখন দেখে আর কি আমার মনে হতো যে আমি এফসিপিএসসি করব এবং আমি সিএ হব। এরকম একটা স্বপ্ন ছিল আর কি। তো যাই হোক, পরে আমার বিসিএস হলো, 39তম বিসিএস হলো, এবং এফসিপিএস পার্ট ওয়ানও হলো আলহামদুলিল্লাহ, মেডিসিনে। তো পরে আমি যখন ট্রেনিং পোস্টের জন্য চেষ্টা করতে লাগলাম বিসিএস এর পরে, পরে দেখি যে ট্রেনিং পোস্ট তো ফাঁকা নাই কোনো, এবং মানে এক একজন বলে ওর পিছনে দৌড়াও, তার পিছনে দৌড়াও। মানে বুঝতে পারতেছেন বাংলাদেশে তো সবকিছু একটু কঠিন, তাই না? তো ট্রেনিং পোস্ট পেতে গিয়ে দেখলাম যে ঘাম ছুটে যাচ্ছে, আমার স্যান্ডেলের তলা, জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। তো তখন আমি চিন্তা করলাম যে না, আসলে এভাবে করে হবে না, আমাকে আসলে রেসিডেন্সির পেছনেই আলটিমেটলি যেতে হবে। এবং রেসিডেন্সিতে সবচেয়ে সুবিধা যেটা, যে আপনারা যারা বিসিএস ক্যান্ডিডেট তারা যদি রেসিডেন্সি পরীক্ষায় উত্তীর্ণ হন, গভর্নমেন্ট আপনাকে বাধ্য যে আপনাকে 2 বছর উপজেলা করার পরে একটা ডেপুটেশন দেওয়ার জন্য। সো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এবং আমার পার্সোনাল লাইফে ওই সেই সেই যে ইন্টার্নশিপের সময় সিএ হওয়ার স্বপ্ন ছিল, সেটাকে পেছনে ফেলে আলটিমেটলি কিন্তু আমি এই কারণেই রেসিডেন্সির দিকে সামনে চলে আসছি। আহ এটা হলো প্রথম কথা। তাহলে আপনাকে এটা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ রেসিডেন্সির জন্য। এখন আপনারা ভাবতেছেন যে আমি জীবনেও বিসিএস দিব না, আমি তো বিসিএস দেওয়ার কোনো ইচ্ছা নাই। তো এটা আসলে অনেক সময় এটা অনেকের প্ল্যান থাকে, কিন্তু এখন তো যেহেতু প্রায় মানে কিছুদিন পর পরই স্পেশাল বিসিএস আসছে, 39 আসলো, 42 আসলো, 48 আসলো। এবং অনেকেই দেখা যায় প্রথম দিকে হয়তো অনেকের ইচ্ছা থাকে না যে বিসিএস দিব, কিন্তু পরবর্তীতে পারিবারিক চাপ, পারিপার্শ্বিক নানা কারণ, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে বিসিএস এর যে জবটা সেটা সিকিউরড একটা জব, এটার স্যালারিটা রেগুলার আসে। তো সবকিছু মিলায় পারিবারিক নানা চাপের কারণে হোক, শেষ পর্যন্ত বিসিএস দেয় এবং হয়েও যায় সবার আলটিমেটলি। তো সেই কারণে যেটা আর কি, যে আপনারা আলটিমেটলি হয়তো কখনো না কখনো বিসিএস হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে এফসিপিএস এ ঢুকলেন, পরবর্তীতে 2 বছরের মাথায় আপনার বিসিএস হয়ে গেল। তখন আপনি কিন্তু উপজেলা থেকে যখন ব্যাক করবেন, তখন কিন্তু আপনার ব্যাক করাটা এফসিপিএস এর জন্য অনেক কষ্টকর, কারণ ওই যে বললাম ট্রেনিং পোস্টের স্বল্পতা, তখন দেখা যাচ্ছে আপনার সে আবার জুতার তলা ক্ষয় করার মতো একটা অবস্থা হবে। তো সেদিক থেকে আপনি যদি রেসিডেন্সিতে ঢুকেন, তাহলে সেই ক্ষেত্রে রেসিডেন্সিটা হলো অনেকটা সিকিউর একটা বিষয়, কারণ আপনি দেখা যাচ্ছে 2 বছর আপনি প্রাইভেট ট্রেনিং হিসেবে রেসিডেন্সি আপনি ট্রেনিং করে গেলেন, উপজেলায় 2 বছর ট্রেনিং করলেন, এরপরে যখন আপনি ব্যাক করতে যাবেন তখন আপনি কিন্তু জাস্ট কিছুই না, আপনি একটা ডেপুটেশনের আবেদন করলে সরকার আপনাকে 3 বছর, বাকি যে সময়টা আপনার থাকবে রেসিডেন্সির, সেই সময়ের জন্য আপনাকে ডেপুটেশন দিতে বাধ্য। তো এই জন্য এটা একটা সিকিউরড একটা, আমি বলবো যে ডিগ্রি, সেটা একটা বিষয়। আর অন্য কোনো ডিগ্রি ছোট করতেছি না, বাট আলটিমেটলি আসলে যেটা হয় যে রেসিডেন্সি মানে ডিপ্লোমা, অনেক সময় দেখা যাচ্ছে ডিপ্লোমা তো 2 বছরের ডিগ্রি, এটার অনেকটা ভালো দিক আছে ডিপ্লোমার, সেটা হলো যে আপনি খুব 2 বছরের মধ্যে একজন স্পেশালিস্ট হয়ে যাচ্ছেন, খুব দ্রুত চেম্বার জমাইতে পারতেছেন, টাকা পয়সা হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু অনেক সময় একটা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে ডিপ্লোমা করার পরেও অনেকে দেখা যাচ্ছে একটু একটু একটা মানে ডিস্যাটিসফ্যাকশন থেকে যায় যে আমি একটু এমডি করি বা এফসিপিএস করি। তো সেদিক থেকে এমডি হচ্ছে একটা একটা ইউনিক ডিগ্রি, বড় ডিগ্রি। সো আপনি এটা করার পরে অন্য কোনো ডিগ্রি আসলে করার খুব একটা দরকার হয় না। সেদিক থেকে এই আমি রেসিডেন্সিটাকে বা এই এমডি বা এমএস কে এগিয়ে রাখবো। তাহলে দুটো বিষয় আমি বললাম, একটা হচ্ছে যে আপনার পোস্টিং এর কোনো ঝামেলা নাই, এখানে আপনি ডেপুটেশন পাবেন সরকারি যারা তাদের জন্য। আর যারা প্রাইভেট তাদের ক্ষেত্রেও আমি বললাম যে এটা একটা এমন একটা ডিগ্রি যেটা করলে পরে আপনার অন্য কোনো ডিগ্রি করার খুব একটা দরকার হবে না, সেটা একটা।
আচ্ছা, তারপরে সিট এবং সাবজেক্ট চয়েস নিয়ে তো ভাইয়া অনেক কথা বলেছেন শাকিল ভাই। তো আমি বলবো যে সাবজেক্ট চয়েস এবং সিট চয়েস নিয়ে আপনাদের ঠিক আছে, অবশ্যই আপনারা যে সাবজেক্ট চয়েস সেখানে কয়টা সিট আছে, কোথায় কোথায় সিট আছে, এগুলো অবশ্যই আপনারা এখন থেকে দেখে রাখবেন। তবে আপনার সাবজেক্ট চয়েস বা সিট চয়েসটা লাস্টের দিকে যে আপনার আরো বেশি ভাইটাল রোল প্লে করবে, অর্থাৎ পরীক্ষার 2-3 পরীক্ষার যখন আপনার হচ্ছে একটা ইয়া দিয়ে ফেলবে, কি বলে, সার্কুলার দিয়ে ফেলবে, যখন আপনি চয়েস করবেন সাবজেক্ট বা যখন আপনার সেই সময়টা আসবে, তখন আপনাকে এটা নিয়ে আরো এক্সটেন্সিভলি ভাবতে হবে যে আমার প্রিপারেশন কতটুকু, আমার সেই সাবজেক্টের সিট কোথায় কোথায় আছে, সেখানে কেমন ক্যান্ডিডেট আছে, আমার পারিবারিক কন্ডিশনটা কি। দেখা যাচ্ছে আপনি আহ, আপনি সারা জীবন ঢাকায় থাকছেন, হ্যাঁ আপনার ঢাকায় থাকছেন, আপনার বাবা মা সবাই ঢাকায় থাকে, এখন আপনি দেখা যাচ্ছে চিন্তা না করে রাজশাহী মেডিকেলে চয়েস দিয়ে ফেললেন একটা, পরে আপনার হয়েও গেল রাজশাহী মেডিকেল, আপনি কি যেতে পারবেন, আপনি যেয়ে থাকতে পারবেন কিনা, আপনার দেখা যাচ্ছে হাজবেন্ড, আপনি ধরেন ফিমেল ক্যান্ডিডেট, আপনার হাজবেন্ড ঢাকায় চাকরি করে, আপনার একটা ছোট বাচ্চা আছে, আপনি কাকে নিয়ে সেখানে যাবেন। তো এই বিষয়গুলো আপনাকে তখন চিন্তার মধ্যে আনতে হবে আসলে। একটা হুট করে আপনি সাবজেক্ট চয়েস দিয়ে ফেললেন, পরবর্তীতে সেখানে যেতে পারলেন না, তখন অনেক সময় দেখা যাচ্ছে আপনার এই যে সিটটা, এটা একটা লস হলো আর কি, হ্যাঁ। তো এই কারণে তখন অনেক কিছু চিন্তা করতে হবে। আবার দেখা যাচ্ছে যে অনেক সাবজেক্টে আপনার কম্পিটিশন অনেক বেশি, আপনার প্রিপারেশন ওই অনুযায়ী আশাব্যঞ্জক হয় না, এটা আপনি লাস্ট 1 মাস আগে আপনি বুঝতে পারবেন, এখন কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। তো সেটা আপনি 1 মাস আগে যখন বুঝতে পারবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার প্রিপারেশন কতটুকু আর এই সাবজেক্টে কম্পিটিশন কতটুকু। তো তখন আপনাকে অবশ্যই তখন একটু কনসিডার করতে হবে যে হ্যাঁ হ্যাঁ, আমার তো একটু হয়তো প্রিপারেশন কম হয়েছে, তাহলে আমি এত কম্পিটিটিভ সাবজেক্টে না দিই, একটু কম কম্পিটিটিভ সাবজেক্টে দিই তাহলে, হ্যাঁ। তখন আপনাকে এই বিষয়গুলো মাথার মধ্যে আনতে হবে। তো এই বিষয়গুলো এখনই আনার দরকার নাই, এগুলো আপনার লাস্টের দিকের জন্য তুলে রাখেন। এখন আপনার যেটা সবচেয়ে পছন্দের সাবজেক্ট, সেই সাবজেক্টে কোথায় কয়টা সিট আছে, কোথায় কোথায় আছে, সেগুলো একটু জাস্ট আপনি দেখেন, হ্যাঁ সেই বিষয়গুলো আপনি একটু চিন্তা করেন। এখন ধরেন আপনি ধরেন আপনার বাসা হলো রাজশাহীতে, আপনি রাজশাহীর বাইরে যাবেন না, বা চিটাগাং আপনার বাসা, আপনি চিটাগাং এর বাইরে যাবেন না, আপনি চিটাগাং মেডিকেলে যেসব সাবজেক্ট আছে সেগুলোতেই দিবেন। তো আপনার তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমার চিটাগাং মেডিকেলে কোন কোন সাবজেক্ট আছে, সেগুলো দেখে এখন থেকেই ওই ওরিয়েন্টেড প্রিপারেশন, ওই সাবজেক্ট রিলেটেড আপনাকে তখন চিন্তা করতে হবে। ঠিক আছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আমার প্রিপারেশনটা ওই অনুযায়ী হইতে হবে, এবং আপনার ফ্যামিলিয়াল আদার্স যে পারিপার্শ্বিক অবস্থা সেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, প্রিপারেশনের ব্যাপারটা তো আহ শাকিল ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, কি কি পড়তে হবে না পড়তে হবে সবই বলেছেন। তো আমি সবসময় ক্লাসে যেটা বলি যে আপনার জন্য একেবারে ফরজ হচ্ছে যেটা, সেটা হলো আমাদের শীট গুলো, রেসিডেন্সির এবং ডিপ্লোমার যে শীট গুলো আছে, এই শীট গুলো অনেকগুলো বই থেকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং মোটামুটি ভাবে আপনার প্রিভিয়াস যে বছরের কোশ্চেন গুলো সেগুলো মোটামুটি ভাবে মোটামুটি ভাবে সেগুলো কাভার করা হয়েছে। সো এই শীট গুলো আপনাকে প্রথমত পড়তে হবে। আপনি যদি শীট না পড়েন, শীট গুলো যদি অন্তত কভার না করেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষায় আপনি মোটামুটি ভাবে বলা যায় যে আপনার খুব একটা ভালো রেজাল্ট আশা করা যাবে না। তো আপনার জন্য একদম ফরজ কাজ হলো এই শীট গুলো ভালোভাবে এবং এগুলো কনসেপ্টটা বিল্ড আপ করে, কনসেপ্টটা বুঝে, কি বুঝাতে যাচ্ছে সেটা বুঝে সেই অনুযায়ী শীটটাকে আত্মস্থ করা। আপনি শুধু মুখস্থ করলে হবে না, বরং এখানে শীটের যে কনসেপ্টটা সেটা আপনাকে আত্মস্থ করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনের গুরুত্ব কতটুকু আমরা মোটামুটি ভাবে দেখলাম। বিশেষ করে আমরা দেখলাম যে 4টা সাবজেক্ট, স্পেশালি মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি, এই 4টা সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার্স এর অনেক কোশ্চেন রিপিট হয়, এবং বাকি যেগুলো সেগুলোও দেখা যাচ্ছে যে ওই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলোই ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ ওই টপিক থেকেই আসে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে আর কি, স্টেম গুলো চেঞ্জ করে দেওয়া হয়। সো আপনি যদি এই সাবজেক্ট গুলোর ওই টপিক গুলো খুব ভালো করে প্রিপারেশন নিতে পারেন, তো ওই 4টা সাবজেক্ট থেকে প্রায় 80 থেকে 100টা কোশ্চেন আসে। তাহলে আপনি দেখা যাচ্ছে ওই 80 থেকে 100টা কোশ্চেনের 80% কোশ্চেন আপনি একদম খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারছেন। তো তাহলে এখানে আপনি একটা বড় এগিয়ে যাচ্ছেন, এবং এই কমন বিষয়গুলো যেগুলো একদম বারবার আসছে যে টপিকগুলো, এগুলো যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি প্রতিযোগিতায় সবার থেকে পিছিয়ে যাবেন। তো আপনাকে এই কাজগুলো আগে সাজাইতে হবে, এই এই জিনিসগুলো আপনাকে গুছাই ফেলতে হবে। আপনার প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন গুলো আসছে এবং সেই রিলেটেড টপিক গুলো, সেগুলো আপনাকে খুব ভালোভাবে আগে আত্মস্থ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি এখন কিভাবে প্রিপারেশনটা নিবেন, এই এই যে আপনার হচ্ছে যে এত 8 মাস বাকি আছে। আচ্ছা, আমি যেটা বলতেছি যে আপনাদের এখনো 8 মাস বাকি আছে, অনেকে হয়তো মনে করতে পারেন আমি আরেকটু পরে ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করি, এখন তো আরো অনেক দিন আছে। বাট না, আপনার রেসিডেন্সি সিলেবাস কিন্তু অনেক ভাস্ট, আপনি দেখা যাচ্ছে যে টোটাল 7টা সাবজেক্ট আপনার এখানে। তো কাজেই প্রতিটা সাবজেক্ট আপনি যদি হিসাব করেন, এবং পরে রিভিশন দেওয়া লাগবে আপনার, তো কাজেই আপনি যদি সাবজেক্ট ওয়াইজ 1 মাস করেও ধরেন, তাও কিন্তু আপনার হাতে সময় নাই। সো এখন থেকেই যারা সামনে রেসিডেন্সিকে টার্গেট করতেছেন, এখন থেকেই সিরিয়াস হয়ে যান, এবং এখন থেকেই আপনারা আমাদের যারা বিশেষ করে সিনাপসের সাথে থাকবেন, আপনারা আমাদের সিনাপসের যে প্রতি সপ্তাহে ক্লাসগুলো হয়, চেষ্টা করবেন ওই 7 দিনের মধ্যে পড়াটাকে সাজিয়ে ফেলার, গুছায় ফেলার, 7 দিনই
ওই পড়াটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে। এবং আপনাকে এমন ভাবে পড়াটা গুছাতে হবে, যেটা অলরেডি শাকিল ভাই বলেছেন, যে এমন ভাবে আপনাকে পড়াটা গুছাই ফেলতে হবে যাতে আপনি পরবর্তীতে যখন রিভিশন দিবেন তখন খুব কম সময়ের মধ্যে রিভিশন দিতে পারেন। আপনি ধরেন, আমি যেমন বায়োকেমিস্ট্রি ক্লাস নিই, বায়োকেমিস্ট্রি পড়াই, তখন আমি আপনাদের বারবার করেই বলি যে আপনাকে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটাকে এমন ভাবে গোছাতে হবে যাতে আপনি সাবজেক্ট ফাইনালের আগে এটা একদিনের মধ্যে রিভিশন করতে পারেন। এখন কিন্তু আপনি বায়োকেমিস্ট্রিতে দুইটা ক্লাস হচ্ছে, দুইটা লেকচার হচ্ছে, অর্থাৎ আপনি 14 দিন পাচ্ছেন, অর্থাৎ 14 দিন ধরে আপনি এমন ভাবে পড়াটা গুছাবেন যাতে আপনি পরবর্তীতে সাবজেক্ট ফাইনালের আগে একদিনের মধ্যে রিভিশন দিতে পারেন। এবং এটা আপনি যখন মক টেস্ট গুলো হবে তখন যাতে আপনি এটা 2-3 ঘন্টার মধ্যে পুরো বায়োকেমিস্ট্রি রিভিশন দিতে পারেন। এবং রেসিডেন্সি পরীক্ষা 7 দিন আগে আপনি কিন্তু বায়োকেমিস্ট্রির জন্য খুব বেশি সময় পাবেন না, আপনি সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা পাবেন বা 2 ঘন্টা পাবেন রিভিশন দেওয়ার জন্য। আপনাকে তখন ওই 1-2 ঘন্টার মধ্যে বায়োকেমিস্ট্রিটা রিভিশন দিতে হবে, এইভাবে আপনাকে বায়োকেমিস্ট্রিটা সাজাতে হবে। তো কিভাবে সাজাবেন? প্রথম কথা, আমরা তো লেকচার শিট দেওয়া থাকে আপনাদেরকে, তো লেকচার শিটে কিন্তু আমরা আবার ক্লাসের মধ্যে আমরা বলে দিই যে এটা 5 স্টার, এটা ইনফিনিটি স্টার, এটা আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলো মার্ক করে নেওয়ার। কারণ এগুলো সাধারণত আমাদের যে প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেন গুলো এক্সপেরিয়েন্স সেই অনুযায়ী আমরা বলে থাকি। তো কাজে আপনারা এগুলো মার্ক করে সেটার গুরুত্ব আরোপ করে পড়বেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, দেখা যাচ্ছে অনেক সময় আপনারা, আমরা লেকচার শিটের বাইরে দু একটা হয়তো স্লাইড থাকে, দু একটা কথা বলি যেগুলো আপনাদেরকে লিখে নিতে বলি, অথবা অনেক সময় বলি স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা সেই জিনিসগুলো কিন্তু চেষ্টা করবেন লেকচার শিটের মধ্যে লিখে ফেলার, বা লেকচার শিটের সাথে আপনারা অনেক সময় ওই এক্সট্রা কাগজ লাগাই ফেলতে পারেন। হ্যাঁ, বা যেটাই হোক, আপনারা সেখানে লেকচার শিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন, লিখে ফেলার চেষ্টা করবেন, যাতে করে আপনার একটা নোটের মতো হয়ে যায়। এরপরে আপনারা যখন কিওয়ার্ড সলভ করবেন, আমরা চেষ্টা করি ক্লাসেই এবং লেকচার শিটের মধ্যে কিওয়ার্ডের সলভের পোর্শনটুকু দিয়ে দেওয়ার। এখন এরপরও দেখা যাচ্ছে কিওয়ার্ডের কয়েকটা প্রশ্ন দেখা যাচ্ছে যে লেকচার শিটের মধ্যে হয়তো আসে নাই, নতুন কোশ্চেন আসছে কিওয়ার্ডে। তাহলে তখন আপনি চেষ্টা করবেন ওই কিওয়ার্ডের যে কোশ্চেনের সলভটা ওইটাকেও আপনার হচ্ছে লেকচার শিটের মধ্যে নিয়ে আসার, যাতে আপনার পরীক্ষার আগে যখন আপনি রিভিশন দিবেন তখন আর পরবর্তীতে কিওয়ার্ড আপনাকে খুলতে না হয় বা কোশ্চেন সলভ আপনাকে না করতে হয়। ঠিক আছে, আপনি কোশ্চেন সলভ করবেন বারবার লাস্টের দিকেও, কিন্তু আপনার যেগুলো আপনি যাতে এমন ভাবে গোছাবেন লেকচার শিটটা, যাতে আপনি লেকচার শিটটা পরীক্ষার আগের দিন পড়ে চলে যেতে পারেন, আপনারা তখন যাতে অন্য কোনো কিছু খুলতে না হয়। এটা হলো ইম্পর্টেন্ট। তারপরে ধরেন আপনি আপনার বায়োকেমিস্ট্রি এবিসি খুললেন একটা, হ্যাঁ, এখন এবিসি খোলার পরে দেখা যাচ্ছে এবিসির একটা বক্স আপনার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে এটা এটা আসতে পারে, আপনি পড়ছেন। আপনি করবেন কি, ওই বক্সটাও দরকার হলে কেটে বা লিখে কোনো না কোনো ফরম্যাটে ওই লেকচার শিটের মধ্যে নিয়ে আসার। তাহলে হবে কি, পরীক্ষার আগে আপনি শুধু লেকচার শিটটাই আপনার একটা বই হয়ে গেল, এবং এই লেকচার শিটটা দেখে আপনি তখন পরীক্ষার হলে যেতে পারবেন কনফিডেন্টলি। আপনার রিভিশন দিতে গেলে আর বারবার বিভিন্ন বইপত্র খোলা লাগবে না। আর পড়াশোনার সময় যেটা করবেন, আমরা ক্লাসে যেভাবে গুরুত্ব আরোপ করে পড়াই সেভাবে সেই টপিক গুলো সেই ততটুকু গুরুত্ব দিয়ে পড়বেন, 1 নাম্বার কথা। এবং 2 নাম্বার কথা যেটা, সেটা হলো যে আপনারা পড়বেন এবং কোশ্চিন সলভ করবেন অবশ্যই। হ্যাঁ, পড়ার পাশাপাশি কোশ্চিন সলভটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে আপনারা অবশ্যই একটা কোশ্চিন সলভের বই, আমাদের সিনাপ থেকে তো কিওয়ার্ড আমরা অলরেডি এটা পাবলিশ করা হয়েছে বছরের, তারপরে এই কিওয়ার্ডটা এবং এটার অনলাইন ভার্সনও আছে। দিস ইজ ভেরি হেল্পফুল, বিশেষ করে আপনারা যারা বাইরে কোথাও চাকরি করেন বা কোথাও আপনার ট্রেনিং করেন বা যেটাই হোক না কেন, দেখা যাচ্ছে আপনাদের অনেক সময় বাইরে যাতায়াত করতে হয়, তো বাসে বা বিভিন্ন যানবাহনে বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা বাইরেও চাইলে হচ্ছে মোবাইলেও এটা অনলাইন ভার্সন যেটা আছে কিওয়ার্ডের, সেখান থেকে আপনারা এটা সাবস্ক্রিপশন করে এটা কিন্তু পড়তে পারেন এবং আপনার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই কিওয়ার্ডের আসলে অনলাইন ভার্সনটা মনে হয় ওই সময় ছিল না, আমরা যখন ছিলাম, মানে আমরা যখন প্রিপারেশন নিয়েছিলাম, আমি 2022-এ প্রিপারেশন নিয়েছি আসলে, তখন হয়তো মনে হয় ছিল না। বাট এটা একটা খুবই মানে সুন্দর একটা জিনিস, এবং এটা আপনারা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন, এবং এটা করলে আপনাদের দেখা যাচ্ছে কোশ্চিন সলভের ব্যাপারে আপনারা আরো ভালো মানে একটা মানে হেল্প পাবেন আর কি। তো তাহলে যেটা বলতেছিলাম যে আপনাদের পড়ার পাশাপাশি কোশ্চিন সলভ করে করে গুছাই ফেলতে হবে পড়াটা, এবং কোশ্চিন সলভের নতুন কিছু যদি পান যেটা শিটে নাই, সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো আপনারা অবশ্যই শিটের মধ্যে লিখে ফেলার চেষ্টা করবেন বা ইনক্লুড করে ফেলার চেষ্টা করবেন, এক্সট্রা কাগজ লাগায় হলেও সেটা শিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে পরবর্তীতে আপনাদের বারবার ওই কিওয়ার্ডটা আর খুলতে হবে না বা মেইন বইও আর খুলতে হবে না। তাহলে আপনি এখন যে সময়টা পাচ্ছেন, ধরেন আপনি ফিজিওলজি একটা চ্যাপ্টার আপনাকে পড়ানো হলো 7 দিন আপনার সময়, তাহলে এই 7 দিনের মধ্যে আপনাকে এই গোছানোর কাজটা শেষ করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট আপনার জন্য এখন। আরেকটা হচ্ছে যে এই আহ, যেহেতু 7টা সাবজেক্ট আপনাকে একসাথে পড়তে হচ্ছে, তো এই 7টা সাবজেক্ট কিন্তু আপনাকে বারবার রিভিশন না করলে পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে সব উলট পালট হয়ে গেছে, কারণ অনেক কিছু পড়া একসাথে আপনি মাথার মধ্যে ঢুকিয়েছেন। এখন মনে হচ্ছে সহজ, কিন্তু তখন কিন্তু খুব কঠিন মনে হবে, কারণ আপনি তখন সব পড়ছেন। তখন দেখা যাচ্ছে আপনার মাথার মধ্যে প্যাঁচ লাগবে, আপনি পারবেন না। তো এই কারণে আপনাকে ওই কনফিডেন্সটা গেইন করতে হলে আপনাকে একটা পড়া বারবার রিভিশন করতে হবে। তো এই কারণে আমাদের চেষ্টা থাকবে সিলেবাসটা, আমরা সাধারণত চেষ্টা করি প্রায় 2 মাস আগেই সিলেবাস শেষ করার। আপনাদেরও চেষ্টা থাকবে আমাদের সাথে সাথে যাতে আপনি সিলেবাসটা শেষ করতে পারেন। এবং যদি আমাদের সাথে সিলেবাসটা শেষ করতে পারেন, তাহলে যেটা হবে যে আপনি পরীক্ষার আগে রিভিশন দেওয়ার একটা এনাফ চান্স, একটা সুযোগ পাবেন এবং এনাফ রিভিশন দিতে পারবেন।
আর লাস্ট অফ অল যেটা, যে ফ্যাকাল্টির বিষয়টা বলতেছিলেন, শাকিল ভাই অলরেডি বলছেন, ফ্যাকাল্টির ক্ষেত্রে ইদানিং একটু কোশ্চিন আসার হারটা একটু আগের থেকে মনে হয় বেড়েছে। আমি যতটুকু কোশ্চিন গুলো দেখলাম আগের থেকে, একটু ফ্যাকাল্টি থেকে ইদানিং কালে মনে হচ্ছে বেশি প্রশ্ন আসে আগের থেকে। বিশেষ করে আমি মেডিসিন ফ্যাকাল্টিতে যেহেতু কোশ্চেন গুলো বেশি দেখি আর কি, তো এখানে ডেভিডসন থেকে আগে হয়তো 30টা থেকে 40টা আসতো, এখন 40 থেকে 50টা আসে, একটু হলেও বেড়েছে আর কি। এবং এখানে কোশ্চেন গুলো একটু হয়তো ইদানিং কালে ক্রিটিক্যাল হয়। তো আপনাদের চেষ্টা থাকতে হবে যে মেইন বইটা, যারা যারা একদম বিগিনার, যারা এফসিপিএস কখনো দেন নাই, তাদের ক্ষেত্রেও চেষ্টা থাকতে হবে ফ্যাকাল্টির মেইন বইয়ের অন্তত বক্স ফিগার, যেগুলো আমরা ক্লাসে বলে দিব, সেই বক্স ফিগার গুলো মেইন বই থেকে পড়ার একটু চেষ্টা করতে হবে। কারণ দেখা যাচ্ছে অনেক সময় শীট পড়ে গেলে ফ্যাকাল্টির ক্ষেত্রে আর কি, অনেক সময় দেখা যাচ্ছে আপনার কনসেপ্টটা ভালো ডেভেলপ হয় না। আপনার পরবর্তীতে যখন আপনি আবার এফসিপিএস দিতে যাবেন বা কোনো একটা যখন আপনি ফেজের জন্য পড়বেন, তখন দেখা যাচ্ছে আপনার একটু সমস্যা হয়। তো এই কারণে আপনার মেইন বইটাই ফ্যাকাল্টির ক্ষেত্রে আর কি, শুধুমাত্র ফ্যাকাল্টির ক্ষেত্রে মেন বইটাকে বেস করে পড়াটা ভালো হবে। সাথে সাথে আপনি শীটটাও দেখবেন, কিন্তু মেন বইটাকে অবশ্যই একটু দেখতে হবে, মেন বইটা অবশ্যই একটু পড়ার চেষ্টা করতে হবে। এই হলো মোটামুটি। আর রেসিডেন্সির আরেকটা যেটা সুবিধা আমি বলতে ভুলে গেছিলাম আর কি, সেটা হলো যে রেসিডেন্সির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্লক পোস্টিং। আপনার যে ফেজের যে ব্লক পোস্টিং এর ব্যাপারটা, এইটা আসলে এতটা সুন্দর একটা সিস্টেম, এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। যেমন আমি মেডিসিনের ক্ষেত্রে প্রথমে 7টা ব্লক আমাদের করতে হয়, তার মধ্যে নিজের পালমোলজি একটা আমি করছি, এর সাথে সাথে দেখা যাচ্ছে নিউরোলজি করতে হয়েছে নিমসে, কার্ডিওলজি করতে হয়েছে এনআইসিভিডিতে, তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে মেডিসিন করতে হয়েছে, রিউমাটোলজি করতে হয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। তো এই জিনিসটা আসলে, এই সুযোগটা আপনি আর কোথাও পাবেন না। নিমসে যখন আপনি 3 মাস ট্রেনিং করবেন, এটা যে কত বড় একটা আপনার জন্য সারা জীবনের জন্য সম্পদ হবে, এটা আসলে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কারণ নিমসে 3 মাস ট্রেনিং করা মানে নিউরোলজি মোটামুটি একটা আপনার আইডিয়া ডেভেলপ করে যাবে। আপনি যে কোনো নিউরোলজির রোগী তখন আপনি মোটামুটি ভাবে একটা ডায়াগনোসিস আসতে পারবেন। আপনি যখন কার্ডিওলজি 3 মাস আপনি এনআইসিভিটিতে থাকবেন, আপনি যখন কয়েকটা সিসিউ ডিউটি করে ফেলবেন, তখন কিন্তু আপনার পরবর্তীতে কোনো এমআই এর পেশেন্ট আসুক, কোনো একটা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট আসুক, কোনো একটা অ্যারিথমিয়ার পেশেন্ট আসছে, তখন আপনার আর ভয় লাগবে না। আসলে এটা আসলে একটা বড় আপনার একটা পাওয়া। হ্যাঁ, আপনি অন্য যে কোনো জায়গাতেই করেন না কেন, রেসিডেন্সির সবচেয়ে বড় সুবিধা এই ব্লক পোস্টিংটা। আপনি যখন এই যে সব বিভিন্ন ব্লক রোটেশন গুলো ফেজেতে করে ফেলবেন, তারপরে সার্জারি ক্ষেত্রে ধরেন আপনি যখন ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটিতে কিছুদিন কাজ করে ফেলবেন, বা অন্য কোনো মেডিকেলের ক্যাজুয়ালিটিতে কিছুদিন কাজ করবেন, আপনার তখন মনে হবে যে আর কোনো কিছু মনে হচ্ছে না। কারণ ওখানে এত বেশি প্রেশার আপনি মানে সিচুয়েশন আপনি কাজ করবেন, যেটা আপনার জীবনে একটা বড় একটা এক্সপিরিয়েন্স হিসেবে আপনার থাকবে। সো এই কারণে রেসিডেন্সি কিন্তু একটা অনেক ভালো একটা, আমি বলবো যে অপশন আপনার জীবনের ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য। তো যাই হোক, আমি লাস্টে আবার একটু কথা বললাম, আর প্রিপারেশনের ব্যাপারে তো অলরেডি বলে ফেলেছি। তো এখন আসলে যেহেতু ভাইয়া সবকিছু বলে ফেলছেন, শাকিল ভাই আমিও অলরেডি কিছু অ্যাড করেছি আপনাদের তার সাথে, বা একটু কনসাইজ করেছি। এখন আপনাদের জন্য প্রশ্ন উত্তর একটা পর্ব। আপনাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে আমার কাছে বা শাকিল ভাইয়ের কাছে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা যুক্ত আছেন তারা তাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকের পুরো সেশন সম্বন্ধে কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আমাদেরকে। আর পরবর্তীতে আপনারা সুযোগ পাবেন আমাদের, বিশেষ করে এই যে সিট, কি বলে যে সাবজেক্ট চয়েস, সিট ডিস্ট্রিবিউশন, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আবার আপনাদের যখন সার্কুলার হবে তারপরেও আমরা কিন্তু এগুলো নিয়ে আবার ডিসকাশন করব। আমরা এগুলো আরেকটা ক্লাস থাকবে। পাশাপাশি আমাদের এক্সাম নাইট টপিক বা বিভিন্ন ধরনের যে ইয়াগুলো থাকবে, সেগুলো আমাদের রিভিউ সেশন, ফিডব্যাক সেশন, এগুলো সবকিছু আপনাদের মাসে মাসে হবে। তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। তবে আজকের টোটাল বিষয়টা নিয়ে আপনাদের টোটাল যে প্রিপারেশন, টোটাল ফ্যাকাল্টি, তারপরে সাবজেক্ট চয়েস, টোটাল বিষয়গুলো নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে। ভাই আশা করি হয়তোবা অনেকে কোশ্চেন আপাতত নেই, বা পরবর্তীতে আপনাদের কোশ্চেন যদি জি। মনে হয় অনেকে আপনার আমাদেরকে কোশ্চেন করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইনশাল্লাহ। জি। আমরা যেহেতু আপনাদের আজকে এখন আর কোনো কোশ্চেন নেই, আমরা সেশনটা শেষ করে দিব। উম, তো জি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জার্নি ভালো হোক, এবং আপনারা আশা করি সবাই ভালো করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আজকের মতো আমরা এখানেই সেশন শেষ করলাম। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।